অবস্থা বাচ্চারা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? কার কি অবস্থা দেখি, বলো তো দেখি। সবকিছু দেখা যাচ্ছে? সাউন্ড টাউন্ড বোঝা যাচ্ছে? কই পড়বেন, কই গেলা? বলো দেখি। আমরা একটু ফ্রেমটা ঠিক করে নেই। হ্যাঁ, আমরা একটু জুম করে স্ক্রিনটা কমাই দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দাঁড়াও, মোটামুটি এই পর্যন্ত রাখি, তাইলে হবে। আচ্ছা বলো দেখি, কার কি অবস্থা? আমাদের আব্দুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। মেহের তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। আমাদের অরিজিৎ সিং, ওয়ালাইকুম আসসালাম। অরিজিৎ সিং আমাকে গান শোনাইছে, বাট ওর নিজের কণ্ঠের না, ওই ইউটিউব থেকে ডাউনলোড করে লিঙ্ক দিয়ে দিছে। আচ্ছা, তারপর আরাফাত, আরাফাত জামান, ওকে ওকে। নিয়ন খান, আব্দুর রাজ্জাক, আমার অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বেশি পাম দেওয়ার দরকার নাই, ঠিক আছে, মোটামুটি দিলে হবে। আচ্ছা দেখো বাচ্চারা, ফাতিন, আচ্ছা আতিক, আতাউর আতা। আচ্ছা আতাউর আতা, নাহিদার আইডি ছিল না? নাহিদা, তোমার তো আবার আলাদা আইডি আছে নাকি? কি যে অবস্থা, দুইটা আইডি চালায় দেখো না। আব্দুর রহমান ভাই, কি ঘুমাই গেছিলেন নাকি? হ্যাঁ, ঘুমাই নাই, দুপুরের দিকে একটু ঘুমাইছি, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো মনে হয় হবে, কারণ রাতে কালকে ভালো ঘুম হয় না, যার কারণে চোখ লাল হয়েছিল। তো চিন্তা করলাম একটু ঘুমাই 1 ঘন্টা, জীবন আর কি আছে, জীবনটা তো শেষ হয়ে গেল পড়াইতে পড়াইতে। আচ্ছা ঠিক আছে। আমাদের রিম্পি আছে। রিম্পি, তুমি আগের ক্লাসে ছিল না রিম্পি? ও রিম্পি, আচ্ছা দেখো, ক্লাস মিস করো না, এক্সাম টাইমে থাকবা। তারপর নাইম, আব্দুল মামুন, আরাফাত, ওকে। ঠিক আছে বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো তো নাকি? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়বো বাচ্চারা। আজকে আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়া পড়বো, বুঝছো? রুদ্রতাপীয় প্রক্রিয়া অনেক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। থাকে দেখো না, আব্দুর রহমান লাভ দিতে দিতে, আব্দুর রহমান আর মিম, এই দুই ছেলেটা, আর একটা কে জানি যোগ হয়েছে। থাকা আর দেওয়া লাগবে না, প্রচুর লাভ হয়ে গেছে। ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে অফ যাও। আমি যখন বলবো আবার দিয়ে দিও, ঠিক আছে? তাহলে হবে। আচ্ছা যাই হোক, নাইম আছে আমাদের, বাকিরা কই? ওকে। আচ্ছা যাই হোক, আমরা কি পড়া শুরু করতে পারি? তোমরা যদি পারমিশন দাও আর কি। হ্যাঁ, শুরু করবো। আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়বো, আমার তো আর সহ্যই হচ্ছে না কখন যে পড়াবো তোমাদের ওইটা। শুরু করে দিই নাকি বাচ্চারা? সবাই কি প্রস্তুত আছো? সবাই প্রস্তুত হয়ে যাও। আচ্ছা সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। হ্যাঁ ওকে, ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না, ঠিক আছে ওকে। ঠিক আছে, আমরা পড়া শুরু করি বাচ্চারা। আজকে আমরা কি যে জিনিস পড়বো না, দেখো। আজকে আমাদের ফ্রেমটা একটু ছোট হয়ে আসছে, বুঝছো? তো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সমস্যা হলে আমাকে জানাবা। দেখো, আমরা আজকে রুদ্রতাপীয় প্রক্রিয়া পড়বো। রুদ্রতাপীয় প্রক্রিয়া, ওকে। রুদ্রতাপীয় প্রক্রিয়া কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পরে দেখে নিছো তো নাকি? আচ্ছা, আমাদের এই সবকিছু বোঝা যাচ্ছে তো নাকি? দেখি দাঁড়াও। আচ্ছা, আমরা আমরা আগে রুদ্রতাপীয় প্রক্রিয়া আজকে পড়বো, খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? দেখো শুরু করি। আচ্ছা, তো আমরা আগে একটা ভিডিও দেখি, ভিডিও দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কালকে একটু আলোচনা করছিলাম। রুদ্রতাপীয় প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় মানে ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতরে কোনো কানেকশন থাকবে না, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া, বুঝছো? যেমন হচ্ছে যারা আগের ক্লাস মিস করছো, তো মনে করো তুমি হচ্ছে ক্লাস মিস করো বা পরীক্ষা টরীক্ষা দাও না, পরীক্ষা কিন্তু তোমরা দিচ্ছ না বাচ্চারা, তোমাদের জন্য এত কষ্ট করে প্রশ্ন তৈরি করি, তোমরা যদি পরীক্ষা না দাও তাহলে কি হবে বাচ্চারা? বলো না। তোমরা হচ্ছে পরীক্ষাগুলো দিবা, হ্যাঁ, কারণ পরীক্ষাগুলো দিলে তোমার হচ্ছে মোটামুটি পড়ার মধ্যে থাকবা, তো রিভাইজ থাকবে আর পড়া হবে। আর যদি পরীক্ষার মধ্যে না থাকো, তাহলে কি হবে? তোমার ভুলে যাবো সব। হ্যাঁ, পরীক্ষার মধ্যে থাকবা।
তো পরীক্ষাগুলো দিবা, হ্যাঁ সব রেগুলার। আচ্ছা যাই হোক, এখন দেখো বিষয়টা কি। মনে করো একটা ছেলে তোমার হচ্ছে সে কি গত ক্লাস করে নাই, তাহলে তাকে কি করলাম, রুমের মধ্যে ঢুকে ইচ্ছা মতো মাইট দিলাম। তো মাইট দিলে সে তো চিল্লাচিল্লি করবে, তাই না, কান্নাকাটি করবে, বাট তার কান্নার এই সাউন্ডটা বাইরে যেতে পারতেছে না। কেন? কারণ আমাদের রুমটা আইসোলেটেড, হ্যাঁ, এয়ার টাইট, কোনো জিনিস বাইরে যেতে পারে না। আর বাইরে থেকেও তোমরা মনে করো মানে মানুষজন চিল্লাচ্ছে ভাই আর মেরেন না, আর মেরেন না, বাট আমি তো শুনতে পাচ্ছি না। কেন? কারণ রুম এয়ার টাইট। তাহলে বলো, ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে কোনো কিছু আসা যাওয়া করতেছে, কোনো সাউন্ড বা কিছু আসা যাওয়া করতেছে না। তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে রুদ্ধদ্রবী প্রক্রিয়া মাইর। ঠিক আছে? ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে কোনো কিছু আসা যাওয়া হবে না। ঠিক আছে? তাহলে যারা এরকম পরীক্ষা দিবা না, আমরা তাদেরকে রুদ্ধদ্রবী প্রক্রিয়া দিব ক্লাস করলে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তো আমরা রুদ্ধদ্রবী প্রক্রিয়াটা বুঝলাম। আমরা এখন একটা ভিডিও দেখবো, দেখো ভিডিওটা আমরা শুরু করি, তারপর আমরা আমাদের পরে আসতেছি। ওকে। আচ্ছা দেখো, রুদ্ধদ্রবী প্রক্রিয়াটাকে বুঝাই তোমাদের। আচ্ছা শোনো, তোমরা হচ্ছে মনোযোগ দিবা, হ্যাঁ। ভিডিওটা আমি একটু বড় করে দেখাই, না ভিডিও শুরু হয়ে গেছে, না বলতে শুরু হয়ে যায়, কি দুষ্ট। আচ্ছা শোনো বাচ্চারা, তোমরা প্রথম থেকে দেখো আবার, হ্যাঁ, মনোযোগ দিবা। দেখা যাচ্ছে তো না? আমি একটু কাছে আসি, আরেকটু কাছে আসি, হ্যাঁ। দেখো কি বলছে, এখানে একটা সিলিন্ডার আছে, তাই না? তো এই সিলিন্ডার মধ্যে এখানে কি আছে, এগুলো গ্যাস পার্টিকেল আছে। গ্যাস পার্টিকেল গুলো সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে। আচ্ছা, আমাদের যে এই পাত্রটা আছে এটা অন্তরক। অন্তরক বুঝো? মানে সে ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে কোনো তাপের আদান প্রদান করবে না। ঠিক আছে? তাহলে আমাদের এই দেয়ালগুলো অন্তরক দ্বারা তৈরি, তাহলে ভিতর থেকে বাইরে কোনো আদান প্রদান হবে না। আচ্ছা, তো আমরা এখন গ্যাসটাকে কি করব জানো? সংকোচন করব। আচ্ছা, গ্যাসকে যখন সংকোচন করানো হয়, গ্যাসকে নিজে থেকে সংকোচন হবে না, বাইরে থেকে সংকোচন করতে হবে। এর মানে হচ্ছে বাইরে থেকে কাজ করতে হচ্ছে, বুঝছো? তাহলে বাইরে থেকে কাজ করা মানে হচ্ছে বাইরে থেকে এনার্জি দেওয়া। ঠিক আছে? তাহলে গ্যাসকে সংকোচন করতে হলে বাইরে থেকে কাজ করতে হবে। এর মানে ওই গ্যাসকে কি করতে হবে? এনার্জি দিয়ে সংকোচন করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো এটা, যখন আমরা গ্যাসকে সংকোচন করি তাহলে বাইরে থেকে এনার্জি দিচ্ছি তাকে। তাহলে দিলে কি হবে বাচ্চারা? দেখো তো এদিকে তাকাও, তাহলে আমরা সংকোচন করছি। ওকে, তাহলে সংকোচন করলে কি হবে দেখো। তাহলে এই সংকোচনটার নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকোচন, কারণ বাইরে থেকে ভিতরে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না। আচ্ছা, তো আমরা তাকে সংকোচন করছি। দেখো তো সংকোচন করার ফলে কি হচ্ছে, দেখো তো লাল হয়ে গেছে না বাচ্চারা? দেখো তো গ্যাসগুলা আগে নীল ছিল, এখন কি হয়ে গেছে? লাল। তাহলে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করলে গ্যাসের কণাগুলো লাল হয়ে যায়। এর মানে হচ্ছে গ্যাসের কণাগুলোর শক্তি বেড়ে যায়। কেন? কারণ আমরা যখন তাকে কি করি, সংকোচন করি, তাহলে আমরা বাইরে থেকে এনার্জি দেই, বাট সেই এনার্জি সে বাইরে দিতে পারতেছে না, নিজেদের মধ্যে রাখতেছে। তাহলে সেই এনার্জি পাচ্ছেন পেয়ে নিজেদের মধ্যে রাখতেছে, বাইরে দিতে পারতেছে না। তাহলে গ্যাসের ভিতরের এনার্জি বাড়বে কিনা? হ্যাঁ বাড়বে। ওকে, তাহলে ভিতরে এনার্জি যদি বাড়ে তাহলে কি হবে? ওই গ্যাস কণাগুলোর শক্তি বেড়ে যাবে, মানে তাপমাত্রা বেড়ে যাবে। ওকে, তাহলে আমরা বুঝলাম গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করলে গ্যাসের এনার্জি বাড়ে, মানে তাপমাত্রা বাড়ে। সবাই এই পর্যন্ত বুঝছো? কমেন্টে জানাও। আচ্ছা, তাহলে আমরা রুদ্ধতাপীয় সংকোচনে তাপমাত্রা বাড়ে, হ্যাঁ। আচ্ছা, এবং অভ্যন্তরীণ শক্তিও কি বাড়ে, কারণ অভ্যন্তরীণ শক্তি বাড়লেই তো তাপমাত্রা বাড়বে, আর অভ্যন্তরীণ শক্তি কমে গেলে তাপমাত্রা কি কমবে, তোমরা জানো। আচ্ছা বাচ্চারা, এখন আমরা দেখো কি করতেছি। তো আমরা এটা রুদ্ধতাপীয় সংকোচন ছিল, এখন আমরা রুদ্ধতাপীয় প্রসারণ করব। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রসারণে কি হবে দেখো। আচ্ছা, আগে একটা উদাহরণ বলি। মনে করো আমি মনে করো স্টার্ট করার আগে, ক্লাস স্টার্ট করার আগে কিছু খাই নাই, মনে করো, হ্যাঁ, আসলে খাই নাই। তো যাই হোক, পানি খাইছিলাম 2 ঢোক। তো যাই হোক, এদিকে তাকাও, পানি খাইছি একটু, তাহলে আমার কাছে একটা এনার্জি ছিল। বাট আমি কিছু না খেয়ে শুধু কাজ করতেছি, তাহলে আমি কাজ করতে কি আমার এনার্জি যাবে না? হ্যাঁ যাবে। তো তাহলে এই যে এনার্জি গুলো চলে যাচ্ছে, এগুলো কোথা থেকে যাচ্ছে? আমার শরীরের থেকে চলে যাচ্ছে। তাহলে আমার শরীর এনার্জি হারাই ফেলতেছে, তাহলে আমার শরীরের এনার্জি কমে গেলে আমার তাপমাত্রা কমে যাবে না? মানে গ্যাসের ক্ষেত্রে কমবে আর কি, মানে আমার শক্তি কমতেছে, বুঝছো বিষয়টা? তাহলে এর মানে হচ্ছে যখন তুমি বাইরে থেকে এনার্জি না নিবা, না নিয়ে কাজ করবা, তাহলে তোমার ভিতর থেকে এনার্জি চলে যাবে, মানে তোমার ভিতরে শক্তি কমে যাবে। বিষয়টা কি বুঝছো? ওকে, তো এখন দেখো, তাহলে আমরা এই গ্যাসটাকে এখন প্রসারণ করব। আচ্ছা, তাহলে গ্যাস প্রসারণ হতে হলে আমরা কালকে পড়ছি, গ্যাসকে যখন প্রসারণ করা হয় গ্যাস কাজ করে। ওকে, তাহলে এই গ্যাসটা যখন প্রসারণ হবে ওই গ্যাসটা কাজ করছে, বাট কাজ করার জন্য যে এনার্জি দরকার সেই এনার্জি সে বাইরে থেকে নিচ্ছে না, কোনো নেওয়ার তো কোনো সিস্টেম নাই, আছে? তাহলে গ্যাস যখন প্রসারণ হবে তাহলে এর মানে হচ্ছে গ্যাস কাজ করতেছে, বাট বাইরে থেকে এনার্জি নিচ্ছে না। তাহলে কোন জায়গা থেকে এনার্জি ইউজ করবে? এই গ্যাসের ভিতরে যে শক্তি ছিল ওই শক্তি থেকে ইউজ করবে। তাহলে শক্তি থেকে এনার্জি চলে যাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে না কমবে? অভ্যন্তরীণ শক্তি কমে যাবে, কারণ ভিতরে যে শক্তি ছিল ওই শক্তি দিয়ে সে কাজ করতেছে। তাহলে ভিতরে শক্তি যদি কমে তাহলে কি হবে?
তাপমাত্রা কমবে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমরা রুদ্ধদ্রব্যে প্রসারণ করছি। রুদ্ধদ্রব্যে প্রসারণ দেখো লাল থেকে কি হয়ে যাবে, দেখো আবার লাল থেকে আবার নীল হয়ে গেছে না? তাহলে রুদ্ধদ্রব্যে প্রসারণে কি হয়েছে? অভ্যন্তরীণ শক্তি কমে গেছে, যার কারণে তাপমাত্রা কমে গেছে। কেন? কারণ রুদ্ধদ্রব্যে প্রসারণের সময় যে কাজ করতে হয় ওই কাজটা গ্যাস তার ভিতরের শক্তি ইউজ করে করে, যার কারণে ভিতরের শক্তি কমে যায়, তাপমাত্রা কমে যায়। ঠিক আছে? তো আমরা দুইটা জিনিস বুঝলাম। রুদ্ধদ্রব্যের সংকোচনে কি হয় বাচ্চারা? তাপমাত্রা বাড়ে। দেখো রুদ্ধদ্রব্যের সংকোচন আবার দেখাচ্ছে। রুদ্ধদ্রব্যের সংকোচনে কি হবে? তাপমাত্রা বাড়বে। দেখো নীল থেকে লাল হয়ে যাচ্ছে না? আর রুদ্ধদ্রব্যের প্রসারণে কি হবে বাচ্চারা? দেখো রুদ্ধদ্রব্যের প্রসারণ হচ্ছে তাপমাত্রা কমে যাচ্ছে, কারণ ভিতরের শক্তি কমে যাচ্ছে। ঠিক আছে? সবাই এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। আমি তারপর দেখছি, আমরা বোর্ডে আসতেছি। আমাকে এই পর্যন্ত একটু কমেন্টে জানাও ঠিক আছে কিনা এই পর্যন্ত। দেখি কার কি অবস্থা। সবাই কি বুঝছো? কই তোমরা? আরো কাছে আসবে। দেখো না কি বলছে দুষ্ট পোলাপাইন। দেখো এদিকে তাকাও। এই সবাই কি বুঝছো? বলো না। হ্যাঁ তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো, এই পর্যন্ত ঠিক আছে কিনা। তাহলে আমরা রুদ্ধতাপীয় সংকোচনে কি বুঝলাম? রুদ্ধতাপীয় সংকোচনে আমাদের গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়বে, মানে তাপমাত্রা বাড়বে। আর রুদ্ধতাপীয় প্রসারণে কি হবে? গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কমবে, মানে তাপমাত্রা কমবে। ওকে, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। ঠিক আছে? আফিফা আছে আমাদের না, মুস্তাকিম আছে। সবাই বুঝছো? মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো। তোমরা কিছু খাবা? খাইতে চাইলে বলো, লজ্জা পাও না। দেখো তোমরা কিন্তু খাইতেও চাও না, তোমাদের নিয়ে আসি আমি বিপদে। আচ্ছা দেখো, সমস্যা নেই। আমরা এখন রুদ্ধদ্রব্য প্রক্রিয়া নিয়ে পড়বো। ঠিক আছে? আচ্ছা মনোযোগ দিবা। তো বাচ্চারা শোনো, যখন কোন এক গ্যাসকে আস্তে আস্তে প্রসারণ করা হয় তখন এটা সমুষ্ণ প্রক্রিয়া হয়, বুঝছো? আর যখন হঠাৎ করে প্রসারণ করা হবে তখন এটা রুদ্ধদ্রব্য প্রক্রিয়া হয়ে যাবে। ওকে, আমি যদি আস্তে আস্তে সংকোচন করি তাহলে এটা সমুষ্ণ হবে, হঠাৎ সংকোচন করলে রুদ্ধতাপী হবে। কেন এই কথাটা কেন এরকম হচ্ছে? মনোযোগ দিবা। মনে করো কেউ আমার কাছ থেকে 100 টাকা পায় বা 1 লাখ টাকা পায়, এরকম মনে করো। তো আমাকে সে প্রতিদিন বললো যে আপনি কিছু কিছু করে দেন, তাহলে কিছু কিছু করে দিয়ে দিয়ে কিন্তু আমার কোনো সমস্যা হবে না, আমি দিয়ে দিতে পারবো, আমার কোনো চেঞ্জই আসবে না। হ্যাঁ, কিন্তু আমাকে সে যদি এখনই বলে এখনই দেন, এখনই দিতে হবে, তাহলে আমাকে যদি এখনই চাই তাহলে আমার এই টাকাটা আমার নিজের মধ্যে থেকে দিয়ে দিতে হবে, তাই না? তাহলে আমার নিজের মধ্যে থেকে দিলে আমার নিজের টাকা কমে যাবে, আমি গরিব হয়ে যাব, আমি দুর্বল হয়ে যাব, আমি তাপমাত্রা কমে যাবে আমার, তাই না? বিষয়টা বুঝছো? তাহলে মানে কি? এর মানে হচ্ছে যখন বলবো আস্তে আস্তে প্রসারণ, এর মানে হচ্ছে আস্তে আস্তে প্রসারণের জন্য যে এনার্জি দরকার, গ্যাস বাইরে থেকে এনার্জি নিয়ে নিতে পারবে, নিয়ে নিয়ে এসে বাইরে থেকে নিয়ে কাজ করছে, বাইরে থেকে নিয়ে কাজ করছে। তাহলে ভিতরের তাপমাত্রা কিন্তু চেঞ্জ হবে না, তখন কি প্রক্রিয়া হবে? সমুষ্ণ প্রক্রিয়া হবে। বুঝছো তো নাকি? তাহলে আমরা বুঝলাম আস্তে আস্তে প্রসারণ করলে গ্যাস যে এনার্জি দরকার হয় সেই এনার্জিটা সে বাইরে থেকে নিয়ে নেওয়ার জন্য সময় পায়, যার কারণে নিয়ে নিয়ে সে কাজ করে, যার কারণে তার ভিতরের শক্তি চেঞ্জ হয় না, যার কারণে এটা কি প্রক্রিয়া হয়? এটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া হয়। বাট আমি যদি গ্যাস হঠাৎ করে প্রসারণ করি তাহলে হঠাৎ একটা বিশাল এনার্জি দরকার হবে, ওই এনার্জি সে কিন্তু ওই সময়ের মধ্যে বাইরে থেকে নিতে পারবে না, তাহলে ভিতর থেকে ইউজ করবে। আর ভিতর থেকে ইউজ করলে কি হবে? তার ভিতরের শক্তি কমবে, যার কারণে তার তাপমাত্রা কমে যাবে, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। তাহলে আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি বাচ্চারা, যে আস্তে আস্তে প্রসারণ বা আস্তে আস্তে সংকোচন সমুষ্ণ প্রক্রিয়া, হঠাৎ প্রসারণ বা হঠাৎ সংকোচন কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা কিন্তু প্রশ্নে বলে দিবে, তোমাকে বলবে না এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বাট তারা বলবে কোন গ্যাসকে হঠাৎ করে বৃদ্ধি করা হলো, আয়তন 3 গুণ করে ফেলা হলো, কি প্রক্রিয়া? এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সবাই কি বুঝছে কিনা এই পর্যন্ত? চিনতে পারবা কিনা রুদ্ধতাপীয় প্রক্রিয়া? বাচ্চারা বলো না। হ্যাঁ তোমরা কথাই বলতেছো না আমার সাথে, তোমরা কেমন জানি করতেছো। আশি কথা বলো, ও অরিজিৎ সিং কথা বলো, আব্দুর রহমান, আতিক, নাহিদা, তারপর আরিফি। আরিফি আবার কে? আচ্ছা আফিফা, তারপর রেজওয়ান, আব্দুর রাজ্জাক, তারপর আর কে আছে? আর কই টিনা কবিরাজ কই গেলা? ঝাপসা হয়ে গেছে তোমাদের নাকি? আহারে কি কষ্ট। আচ্ছা পরে দেখে নিও। আচ্ছা আব্দুল আল মামুন, আবার ট্রাই করো নাইলে। আচ্ছা আরাফাত, আচ্ছা ওকে ওকে, বাকি সবাই আছে না? আচ্ছা ঠিক আছে না? মাশাআল্লাহ, তোমরা বুঝছো না? আচ্ছা এখন বাচ্চারা এই ঠিক আছে তো না? আচ্ছা বাচ্চারা এখন আমরা আমাদের বোর্ডে আসি। দেখো তো আমাদের এখানে একটা সিলিন্ডার আছে, মনোযোগ দিবা। এখানে কিছু পরিমাণ গ্যাস আছে। কয়টা পার্টিকেল দিছি বলো তো? এর একটা অণু, এর একটা অণু, এর একটা অণু, এর একটা অণু, মোটামুটি 4 5 6টা। তাহলে 6টা অণু থাকলে কয় মোল বার করতে পারবা না?
হ্যাঁ অনুসংখ্যা দিয়ে বার করা যায় কত বাচ্চারা n/n এ তোমরা পড়ছো না এটা যে কতটা অণু আছে আর এক মোলের জন্য কত দরকার তাই তো আচ্ছা এই কথা কিন্তু আমরা আরেকবার বলবো না যদি আরেকবার বলতে হয় বাংলা মুভির মতো মাইক দিব মায়ের হবে আগে আওয়াজ হবে পরে না না আওয়াজ হবে আগে মাইক হবে পরে আচ্ছা ঠিক আছে বাচ্চারা দেখো আমরা এই জিনিসটা জানি তাহলে আমাদের এটা হচ্ছে একটা সিলিন্ডার যার এখানে কিছু পরিমাণ গ্যাস আছে এটা একটা পিস্টন তো আমরা যদি এই পিস্টনটাকে আস্তে আস্তে প্রসারণ করি তাহলে কি প্রক্রিয়া হবে সমষ্ণ প্রক্রিয়া হবে তাই না হ্যাঁ আচ্ছা তো আমরা এখন একটা গ্রাফ আঁকতে চাই দেখো আমাদের জীবনের ইচ্ছা হচ্ছে একটা গ্রাফ আঁকা এখন যে এটা হচ্ছে চাপ নিব এখানে হচ্ছে আয়তন নিব হ্যাঁ নিয়ে আস্তে আস্তে প্রসারণ করব তাহলে সমষ্ণ প্রক্রিয়া হবে এর মানে হচ্ছে এই গ্যাসের তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াস থাকে সারা জীবন 20 ডিগ্রি সেলসিয়াস থাকবে তাই না আচ্ছা তাহলে আমাদের মনে করো এই অবস্থায় একটা চাপ ছিল P1 একটা আয়তন ছিল V1 মানে এই গ্যাসের একটা কি আছে একটা চাপ আছে একটা আয়তন আছে না না নাই আচ্ছা তো আমরা আস্তে আস্তে প্রসারণ করে এটাকে কি করলাম না সরি এই অবস্থায় ছিল এই অবস্থায় তার আয়তন মনে করো 2 মিটার কেউ চাপের একটা মান আছে হ্যাঁ মনোযোগ দিবা তাহলে চাপের মান 5 আয়তনের মান 2 তাপমাত্রা 20 তো আমরা যদি আস্তে আস্তে এটাকে নিয়ে যাই বাচ্চারা দেখো তুমি আস্তে আস্তে যদি এটাকে এই অবস্থায় নিয়ে যাই বাচ্চারা বলো তো তাহলে আয়তনের মান দেখো 6 জনে আছে পরিমাণ কিন্তু 6 জনে আছে বাট আয়তনের মানটা কি বাড়ছে না 2 থেকে মনে করো 4 হইছে বাট তাহলে আয়তন বাড়লে আমরা জানি কি চাপের মান কমবে বাচ্চারা আমরা এটা জানি না কারণ এটা কি প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না তাহলে কি হবে চাপ আয়তন চেঞ্জ হবে এবং সম্পর্ক কি ব্যস্তানুপাতিক আয়তন বাড়লে চাপের মান কমে পড়ছো তো আচ্ছা তো আমরা দেখলাম যে আয়তনের মান বাড়াচ্ছি চাপের মান কমবে কিভাবে কমবে বাচ্চারা এই রিলেশনে কমবে তোমরা এটা জানতা না জানতা তো না আচ্ছা তো মনে করো এটা হচ্ছে তোমার নতুন অবস্থান সেটা হচ্ছে P2 আয়তনের মান হচ্ছে V2 ওকে আচ্ছা তো আমরা কি করলাম এটাকে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ করলাম আস্তে আস্তে আচ্ছা বাচ্চারা মনোযোগ দিবা মনে করো এটা একটা লেখচিত্র যেটা হচ্ছে T1 তাপমাত্রা মনে করো এটা 20 ডিগ্রি সেলসিয়াস নিয়ে কাজ করছি হ্যাঁ তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস যখন গ্যাসের তাপমাত্রা ছিল তখন আমি আয়তন বাড়াচ্ছি চাপ কমছে এই রিলেশনে কমছে তাই না আচ্ছা যদি আমি তোমাকে বলতাম এই গ্যাসটার তাপমাত্রা T1 না এখন মনে করো নতুন তাপমাত্রা সেটা হচ্ছে T2 যেটার মান হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস বাচ্চারা মনোযোগ দিবে এখন আর তাপমাত্রা এটার 20 ছিল না তাপমাত্রাটা 15 ছিল তাহলে শুরুতে এই গ্যাসের তাপমাত্রা কত 15 তাহলে আমরা যদি এখন এটাকে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ করি মানে আস্তে আস্তে প্রসারণ করি তাহলে আয়তন বাড়বে চাপের মান কমবে তাই না হ্যাঁ এটা হবে তো নাকি আচ্ছা বাচ্চারা মনোযোগ তো এটা হবে তাহলে আয়তন বাড়বে চাপ কমবে তাহলে গ্রাফটা তো এরকমই হবে নাকি হ্যাঁ বাট গ্রাফ এরকমই হবে বাট অবস্থান আরেক জায়গায় হবে নাকি বাচ্চারা বুঝছো না আচ্ছা তাহলে এটা হচ্ছে T2 তাহলে এটা কত ডিগ্রি সেলসিয়াসের জন্য 15 ডিগ্রি সেলসিয়াসের জন্য দেখো গ্রাফ একই রকম পাওয়া যাচ্ছে না গ্রাফ একই পাওয়া যাচ্ছে ঠিক আছে তো আচ্ছা তো এখন বাচ্চারা আমরা যে কাজটা করব বুঝলাম যে এটা একটা সমষ্ণ লেখো এটা একটা সমষ্ণ লেখো কেন বাচ্চারা কারণ দুইটাই কিন্তু স্থির তাপমাত্রায় করছি তাই বুঝছো তো না দুইটা কি তাপমাত্রায় করছি স্থির তাপমাত্রা এইজন্য সমষ্ণ লেখো এটা সমষ্ণ লেখো এটা সমষ্ণ লেখো বাট মাই ডিয়ার স্টুডেন্ট এখন একটা দামি কথা বলবো দেখো বাচ্চারা মনোযোগ এই অবস্থায় ছিল এই অবস্থায় তাপমাত্রার মান কত সেটা হচ্ছে T1 আমি বললাম ওকে তার একটা কথা বলবো তাহলে এই গ্রাফের প্রতিটা জায়গায় তাপমাত্রা কত যখন আমরা সমষ্ণ প্রক্রিয়া করতেছিলাম 20 ডিগ্রি সেলসিয়াস যখন করতেছিলাম এই জায়গার তাপমাত্রা এই জায়গার তাপমাত্রা এই জায়গার তাপমাত্রা এই জায়গার তাপমাত্রা সব জায়গার তাপমাত্রার মান 20 ছিল তাই না এটা সব জায়গার তাপমাত্রার মান কত বলো তো যে কোনো পয়েন্টে এটার তাপমাত্রার মান 15 তাই তো আচ্ছা তো বাচ্চারা আমরা এই জিনিসটা জানি আচ্ছা এখন আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা মনোযোগ দাও আচ্ছা সাদা হয়ে গেছে কেন আচ্ছা দেখো নীল কি বলে হ্যাঁ সাদা না ঠিক আছে এইদিকে তাকাও তাহলে আমাদের এখন গ্যাসটা থাকবে এই অবস্থায় বাচ্চারা মনোযোগ দিবা খুবই দামি কথা এই অবস্থায় তাপমাত্রার মান 20 ডিগ্রি হ্যাঁ আর তার একটা চাপ আয়তন ছিল বাট আমরা এখন আস্তে আস্তে প্রসারণ করব না আমরা এখন বলবো হঠাৎ প্রসারণ দেখো হঠাৎ প্রসারণ করলাম তাহলে এটা কি প্রক্রিয়া হবে রুদ্ধদ্রবী প্রক্রিয়া হবে বাচ্চারা দেখো হঠাৎ প্রসারণ করলে আয়তন বাড়লে চাপের মান কমবে ঠিক আছে আয়তন বাড়ছে চাপ কমছে বাট রুদ্ধতাপীয় প্রসারণে না কি হয় গ্যাসের ভিতরের শক্তি বাড়ে না কমে গ্যাসের ভিতরের শক্তি কিন্তু কমে যায় আমরা পড়ছি হ্যাঁ তাহলে আমি যখন হঠাৎ প্রসারণ করছি তাহলে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়ে গেছে আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রার মানটা একই থাকবে না তো বাচ্চারা মনোযোগ দিবা তুমি মনে করে এই জায়গায় ছিলা হঠাৎ প্রসারণ করে তুমি এই জায়গায় আসলা ওকে আচ্ছা তো এখন মনোযোগ দাও তাহলে তুমি এই জায়গায় আসলা বাট কি প্রক্রিয়া বাচ্চারা এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে দেখো তাহলে এই অবস্থায় তোমার আয়তন কত V1 চাপের মান কত সেটা হচ্ছে P1 হ্যাঁ তুমি এই অবস্থায় ছিলা বাট তুমি যখন হঠাৎ প্রসারণ করবা আয়তনের মান বাড়বে দেখো আয়তনের মান বাড়ছে চাপের মান কমবে দেখো চাপের মান কিন্তু কমছে তাই না
কিন্তু বাচ্চারা এই প্রতিটা জায়গার তাপমাত্রা কি একই থাকবে? না বাচ্চারা, এটা একই থাকবে না, কমতে থাকবে। কারণ এটা কি প্রক্রিয়া? এটা রুদ্ধদ্রবী প্রক্রিয়া। তাহলে আমি হঠাৎ প্রসারণের ফলে আয়তন বাড়ছে, চাপ কমতেছে, বাট প্রতিটা পয়েন্টে তাপমাত্রা কমতেছে। দেখো এখানে যদি 20 ডিগ্রি থাকে, এখানে 20 হবে না, এটা 18, বা এটা 19, এটা 18, এরকম করে 17, তারপর 16, তারপরে 15। এই জায়গায় তাপমাত্রা 15 না? হ্যাঁ, তাহলে এটা কমতে কমতে কোথায় চলে যাচ্ছে? 15 তে চলে যাচ্ছে। সবাইকে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি? তাহলে আমরা কি বুঝলাম বাচ্চারা? দেখো তাহলে এটা আস্তে আস্তে করলে এটা ফলো করবে, এখানে আস্তে আস্তে করলে এটা সমষ্ণ লেখা ফলো করবে। বাট আমরা যখন এখান থেকে হঠাৎ করে প্রসারণ করব, আয়তনের মান বাড়বে, চাপের মান কমবে, বাট প্রতিটা জায়গায় সে তাপমাত্রার মান কমাইতে থাকবে। কমতে কমতে গ্যাসের ভিতরে শক্তি কমবে, তাপমাত্রাও কমবে। তাহলে এখানে কিন্তু প্রতিটা জায়গায় তাপমাত্রার মান আলাদা আলাদা বাচ্চারা। সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা? তাহলে এই লেখাটা কার লেখা বাচ্চারা? এই লেখাটা কিন্তু রুদ্ধতাপীয় লেখা, তাই না? কারণ আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এটা পাচ্ছি, এটা রুদ্ধতাপীয়। আর ওই যে আমরা T1 T2 এই দুইটা যে গ্রাফ পাইলাম, এই দুইটা কিসের? এগুলো হচ্ছে সমুষ্ণ। এগুলো হচ্ছে কি? সমুষ্ণ লেখ। কারণ এগুলোতে আমাদের তোমার কি থাকে? উষ্ণতা সমান থাকে। তাহলে এই দুইটা হচ্ছে সমুষ্ণ লেখ, আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় লেখ। বলো তো কে বেশি খাড়া? রুদ্ধতাপীয় রেখাটা বেশি খাড়া। হ্যাঁ, এটা আমরা আজকেও দেখবো, সমস্যা নাই। আচ্ছা, তোমরা কি এই পর্যন্ত বুঝছো? গ্রাফটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। তো আমরা এখান থেকে কি পড়ছি? এখান থেকে আমরা পড়ছি যে রুদ্ধতাপীয় গ্রাফটা আমরা কিভাবে পাবো। ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে প্রসারণ করলে আয়তন বাড়বে, চাপ কমবে, এই রিলেশনে। হ্যাঁ, বাট আমরা যদি কি কাজ করি বাচ্চারা? হঠাৎ প্রসারণ করি, তাহলে আয়তন বাড়বে, চাপ কমবে, বাট তার তাপমাত্রা আস্তে আস্তে কমা শুরু করবে। ওকে, এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও। বাচ্চারা বলো না, তোমরা কই গেলা? কি আব্দুর রহমান কি বলতেছেন? দেখো না, বাংলা মুভিতে নাকি কি বলে, টুক ঢুক ঢুক, এটা নাকি মাইর দেয় এরকম করে। আরে আব্দুর রহমান, ওরে আব্দুর রহমান। আচ্ছা, নাহিদা কই গেলা তোমরা? আরে রতি কই? আমাদের রতি মনে হয় ক্লাস করছেন আজকে। আচ্ছা, কই বাকিরা? কই ত্রিনা? কই চলে গেছে মনে হয়, ওর ঝাপসা হয়ে গেছে। আচ্ছা, সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু বলো না, বললেন না হবে, সামনে আগাইতে পারবো। তাহলে আমরা গ্রাফটা কি বুঝতে পারছি? কিন্তু এমসিকিউ আসে বাচ্চারা। তাহলে আমাদের তোমার কি, এটা হচ্ছে সমুষ্ণ লেখো, এগুলো সমুষ্ণ লেখো, আর এটা হচ্ছে কি রুদ্ধতাপীয় লেখো। এবং রুদ্ধতাপীয় লেখাটা বেশি খাড়া, কার তুলনায় খাড়া? সমুষ্ণ লেখো থেকে। হ্যাঁ, এটা আমরা প্রমাণ করে দেখাবো ম্যাথমেটিক্যালি। আচ্ছা, সবাই বুঝছো এই পর্যন্ত? ওকে, তোমরা অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে। তোমরা কিছু খাইতে চাইলে আমাকে বলো। হ্যাঁ, দেখো তাহলে আমরা জানি যখন কোনো একটা গ্যাস কিছু তাপ দেওয়া হয়, ওই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি, কিছু অংশ কাজ, আমরা জানি না? হ্যাঁ, বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি কোনো বাইরে থেকে তাপ নিতে পারে? মানে এই গ্যাসটা কি বাইরে থেকে কোনো তাপ নিতে পারবে? না। তাহলে তাপের মানটা কত হবে? 0। তাহলে বাচ্চারা কি হবে? দেখো তো, du প্লাস dw এর মান হবে 0। তাহলে বাচ্চারা বলো তো, dw কত হবে? -du, তাই না? তো বাচ্চারা তাহলে কাজের মানটা, মানে গ্যাস কাজ করবে কি দিয়ে? কাজ করবে অভ্যন্তরীণ শক্তি দিয়ে কাজ করবে। ওকে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাস কাজ করে কি দিয়ে? অভ্যন্তরীণ শক্তি দিয়ে। ওকে, আচ্ছা, তাহলে এখন বিষয়টা দেখো, এখানে একটা রিলেশন আমরা দেখাই। দেখো তাহলে ডি এর মানটা যদি আমরা বার করি, তাহলে -dw হবে না? হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে একটা রিলেশন দেখবো। বাচ্চারা বলো তো, গ্যাসকে যখন প্রসারণ করানো হয়, তাহলে এই কাজটাকে আমরা ধনাত্মক কাজ বলি। হ্যাঁ, তাহলে গ্যাস প্রসারণ হলে ধনাত্মক কাজ, আর সংকোচন হলে ঋণাত্মক কাজ। আচ্ছা বাচ্চারা বলো তো, গ্যাস যখন প্রসারণ হয়, কাজটা ধনাত্মক হয়, কাজের মানটা ধনাত্মক হয়। আচ্ছা, কাজ ধনাত্মক হলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি বাড়বে না কমবে? দেখো না, তুমি প্রসারণ করলা, কাজ ধনাত্মক হলো, বাট গ্যাসের ভিতরের শক্তি কিন্তু কমে গেছে, তার কিন্তু অবস্থা খারাপ। তুমি পজিটিভ কাজ করতেছো, বাট গ্যাসের তো ভিতরের শক্তি কমে যাচ্ছে, তো অভ্যন্তরীণ শক্তি কমতেছে না? হ্যাঁ, তাহলে কাজ ধনাত্মক হলে অভ্যন্তরীণ শক্তি হবে ঋণাত্মক, কমে যাচ্ছে। আর দেখো, আমরা যদি সংকোচন করি, দেখো গ্যাসকে সংকোচন করলাম, তাহলে বাইরে থেকে কাজ করছি, তাহলে আমরা জানি বাইরে থেকে কাজ করা হলে কি? ঋণাত্মক কাজ, তাহলে সংকোচনের জন্য ঋণাত্মক কাজ। বাট বাচ্চারা, তোমার ভিতরের শক্তি কিন্তু বেড়ে যাচ্ছে গ্যাসের, তাই না? হ্যাঁ, তাহলে সংকোচন করলে ঋণাত্মক কাজ হবে, বাট গ্যাসের ভিতরের শক্তি বাড়বে। বুঝছো তো নাকি? হ্যাঁ, তাহলে দেখো সম্পর্কটা কি উল্টা না? হ্যাঁ, তাহলে ধনাত্মক কাজ হলে গ্যাস প্রসারণ হয়, এর মানে ভিতরের শক্তি কমে যায়। তাহলে কাজ ধনাত্মক হলে অভ্যন্তরীণ শক্তি কমে, আর কাজ যদি ঋণাত্মক হয়, মানে সংকোচন হয়, তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়ে। এই রিলেশনটা এখানে বোঝাচ্ছে যে কাজ আর অভ্যন্তরীণ শক্তি উল্টা রিলেশন। মানে কাজের মানটা যদি +5 জুল হয়, অভ্যন্তরীণ শক্তি হবে -5 জুল, তাই না? কাজের মানটা যদি -5 জুল হয়, অভ্যন্তরীণ শক্তির মান হবে +5 জুল। বিষয়টা কি বুঝছো? তাহলে গ্যাস রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ করে কি দিয়ে? অভ্যন্তরীণ শক্তি দিয়ে। হ্যাঁ, তো আমি যদি তোমাকে বলি, বাচ্চারা বলো তো, এই অবস্থা থেকে হঠাৎ প্রসারণ করে তাকে একটা আয়তনে নিয়েছি, নিয়ে আমি 10 জুল কাজ করেছি। কয় জুল?
তাহলে এই এই কাজটা কোথা থেকে গেছে? এই কাজটা কিন্তু এই গ্যাসের ভিতরে শক্তি থেকে গেছে, যার কারণে তার অভ্যন্তরীণ শক্তি কিন্তু 10 জুল কমে যাবে, বুঝছো? আচ্ছা, তো এখন আমরা কি জানি বাচ্চারা, আমি যদি এই অবস্থান থেকে, এই অবস্থানটা আমাদের এইটা, হঠাৎ প্রসারণ করে যদি V2 আয়তনে নেই, তাহলে আয়তন বাড়বে, চাপ কমবে, সাথে সাথে তাপমাত্রা কমবে, এই লেখাটা আমরা পাবো। এখন এই লেখো দ্বারা যে বাচ্চারা দেখো না, এই লেখো দ্বারা যে এরিয়াটা হবে, ওই এরিয়াটা কি কাজ বোঝায়, আমরা পড়ছিলাম তাই না? এটা নির্দেশক চিত্র। তাহলে এই কাজের মানটা তখন কত হবে? এই কাজের মানটা 10 জুলে হবে, আমরা যে উদাহরণটা দিলাম, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের চাপ বনাম আয়তনের এই গ্রাফটা হচ্ছে রুদ্ধতাপীয় গ্রাফ। এই রুদ্ধতাপীয় গ্রাফের দ্বারা এই যে এরিয়া, এই এরিয়াটা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের মান। ওকে, তো আমি যদি তোমাকে বলি হঠাৎ করে প্রসারণের কারণে আমার 10 জুল কাজ হয়েছে, তাহলে কাজের মান 10 জুল, এই 10 জুলটা কিন্তু এই এরিয়ার সমান হবে, এরিয়ার মানটা 10 জুল হবে তখন, বুঝছো? আচ্ছা, আমরা কি এই পর্যন্ত সবাই বুঝছে কিনা? আমরা এখন কাজের মানটা বার করব বাচ্চারা। তো আমরা এই পর্যন্ত বুঝছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে কাজ হয়, এই কাজটা অভ্যন্তরীণ শক্তি দিয়ে হয়। হ্যাঁ, আমি যদি বলি আমি 10 জুল কাজ করছি, আমার কিন্তু 10 জুল অভ্যন্তরীণ শক্তি কমে গেছে। আমি যদি বলি বাইরে থেকে 10 জুল কাজ করা হয়েছে গ্যাসের উপর, তাহলে গ্যাসের ভিতরে শক্তি কিন্তু 10 জুল বেড়ে যাবে। ওকে, সবাইকে এই পর্যন্ত বুঝছে কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, আমাদের 3 কবিতা আছে। ওকে, হাত তুলছে, এই যারা যারা আছো তারা হাত তোলো। আচ্ছা, যারা আছে তারা অনেক ভালো, তারা আছে লক্ষ্মী, তারা আমার গুল্লুগুলো স্টুডেন্ট, তারা, তাদেরকে আমি চকলেট খাওয়াবো। হ্যাঁ, তোমরা যখন ক্লাস শুরু হবে তখন বলবা যে ভাই আমরা ক্লাস করছিলাম নিয়মিত, আমাকে চকলেট খাওয়ান, ঠিক আছে? আচ্ছা, আর যদি ভুলে যাই তখন তখন মাফ করে দিও। হ্যাঁ, আচ্ছা দেখো, আচ্ছা সবাই এই পর্যন্ত বুঝছো? এ বলো না, তোমরা কথাই বলতেছো না আমার সাথে। এই সুমন হাসান আছে নাকি? সুমন, তুমি তো মানে ক্লাস করো না? আরে সুমন, ওরে সুমন, ক্লাস করো। আমাদের রিম্পি আসছে আবার না? রিম্পি ঝাপসা ঠিক হয়েছে? আচ্ছা, এই সবাইকে বুঝছো? ওকে, সবাই বুঝছো না? মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো। হ্যাঁ, তোমরা জোস, তোমরা ওয়াও, তোমরা গুল্লু মুল্লু। দেখো দেখো, শোনো না, আজকে আমরা কি যে ইম্পর্টেন্ট জিনিস পড়বো না দাদা, তোমরা পাগল হয়ে যাবা। হ্যাঁ, আচ্ছা দেখো, ফিজিক্সের জন্য পাগল হবা। হ্যাঁ, ঠিক আছে, আমরা পড়া শুরু করি। হ্যাঁ, ওকে, তো আমাদের এখন কাজ হবে কি জানো? আমাদের গ্যাসটাকে V1 আয়তন থেকে V2 আয়তনে নিব প্রসারণ করে। কি প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে প্রসারণ করে নিতে দেখো V1 থেকে V2 তে নিব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, কি পরিমাণ কাজ হয়েছে, কাজের মান বের করতে হবে। আচ্ছা, তো আচ্ছা, আমরা জানি P * dV গুণ করলে ক্ষুদ্র কাজ হবে, P * dV ক্ষুদ্র কাজ, ইন্টিগ্রেশন করলে কি হবে? মোট কাজ। আমরা গত ক্লাসে পড়ছিলাম। ওকে, আচ্ছা, আমরা গ্রাফ থেকেও বুঝতে পারি। দেখো P আর ক্ষুদ্র নও, দেখো না, আরে কি যে মজার জিনিস না। এই শোনো, দেখো এতটুকু ক্ষুদ্র অংশের মান হচ্ছে ডিবি, তাহলে আয়তনের পরিবর্তন ডিবি, আর এটা হচ্ছে চাপ, তাহলে চাপ ইনটু আয়তন করলে কি পাওয়া যাবে? এই আয়তনটা পাওয়া যাবে, ক্ষুদ্র একটা আয়তন, ক্ষুদ্র আয়তন, হ্যাঁ ক্ষুদ্র আয়তন না, চাপ ইনটু ক্ষুদ্র আয়তন। তাহলে দেখো দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণ করলে একটা ক্ষুদ্র এরিয়া পাওয়া যাবে না? এই ক্ষুদ্র এরিয়াটা ক্ষুদ্র কাজ বোঝায়। ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোকে যোগ করলে কি পাওয়া যাবে বাচ্চারা? এখান থেকে এখানে যোগ করলে কি পাওয়া যাবে? মোট কাজ পাওয়া যাবে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমাদের P * dV হচ্ছে ক্ষুদ্র কাজ, ইন্টিগ্রেশন করলে মোট কাজ, এটা আমরা কালকে আলোচনা করছি। আচ্ছা, তো বাচ্চারা এখন এটা আছে, আমরা কোন আয়তন থেকে কোন আয়তন নিতে চাই? V1 থেকে V2, তাহলে V1 থেকে V2 আমরা এই রিলেশন পর্যন্ত ইন্টিগ্রেশন করব, করলে মোট কাজ পাবো, তাই তো? আচ্ছা, দেখো পোলামেনগুলো খুব খুশি হয়েছে চকলেটের কথা বলাতে। তোমরা এত চকলেট পছন্দ করো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমি চেষ্টা করবো হ্যাঁ তোমাদের একটা চকলেট খাওয়ানোর, ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে, এই শোনো, এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত হয়েছে বাচ্চারা, বুঝছো? আচ্ছা, এখন আমাদের পড়ায় আসি। তাহলে আমাদের P * dV ক্ষুদ্র কাজ, ইন্টিগ্রেশন করলে মোট কাজ। এখন বাচ্চারা, এই যে চাপ, আমরা যে এখানে প্রসারণ করছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই চাপের মান কি চেঞ্জ হয় কিনা? চাপের মান কি চেঞ্জ হয়? হয় না, তাই না? হয়। কারণ কি বাচ্চারা, এই যে আয়তন বাড়ছে, চাপ কমছে না, তাহলে চাপ কিন্তু ভেরিয়েবল, আয়তনও কিন্তু ভেরিয়েবল। এখানে কিন্তু দেখো চাপও ভেরিয়েবল, আয়তনও ভেরিয়েবল, তাপমাত্রা ভেরিয়েবল। কারণ তিনটা জিনিসের পরিবর্তন হয়, চাপও পরিবর্তন হয়, আয়তনও পরিবর্তন হয়, তাপমাত্রা পরিবর্তন হয়, বুঝছো? আচ্ছা, তো যেহেতু এখানে পরিবর্তন হয়, তাহলে আমরা কি এটাকে বাইরে নিয়ে আসবো, তাই না? পরিবর্তন হলে বাইরে নিয়ে আসবো না ভিতরে থাকবে? ভিতরে থাকবে। আচ্ছা, আমরা আয়তনের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তো আমরা এখন চাপটাকেও আয়তনে নিয়ে যাব, কারণ কি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, দেখো এখন মনোযোগ দিবা। এখন একটা দামি কথা বলবো তোমাদের, হ্যাঁ মনোযোগ দিবা, সবাই একটু মনোযোগ দাও। দামি কথাটা কি বলতো? এটা কি প্রক্রিয়া? এটা সমুষ্ণ প্রক্রিয়া। তাহলে এই জায়গার চাপ আয়তনের গুণফল যা, আমি যদি বলি এই জায়গার একটা পয়েন্ট আছে যার চাপ P, আয়তন V, তো আমরা কি জানতাম বাচ্চারা? সমুষ্ণ প্রক্রিয়ার জন্য PV = ধ্রুবক, মানে চাপ আয়তনের গুণফল সবসময় ধ্রুবক হবে। এর মানে হচ্ছে এই জায়গার চাপ আয়তন মানে P1 V1 এর মান যদি 8 হয়,
এই জায়গার চাপ আয়তনের গুণফল যদি 8 হয়, এই জায়গার চাপ আয়তনের গুণফল মানে P2 V2 এর মানও কত হবে? 8 হবে। এটা আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার জন্য P1 V1 এর মান যা, P2 V2 এর মান তাই। তাহলে এই রিলেশনটা কার জন্য মেইনটেইন হবে? সমষ্ণ প্রক্রিয়ার জন্য। বাট বাচ্চারা আমাদের এই লেখাটা কি সমষ্ণ লেখো না, এটা রুদ্ধতাপীয় লেখো। তাহলে এটারও তো চাপ আয়তনের একটা রিলেশন থাকা উচিত, তাই না? হ্যাঁ, একটা রিলেশন আছে। তো এই রিলেশনটা আমরা এখনো প্রুফ করি নাই, তোমরা আপাতত মনে রাখো এই রিলেশনটা হচ্ছে PV গামা ধ্রুবক। ওকে, তাহলে এখন দেখো মনোযোগ দাও, আমরা একটা দামি কথা বলতেছি। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার জন্য চাপ আয়তনের গুণফল হচ্ছে ধ্রুবক, এটা ধ্রুবক মান হবে। কিন্তু রুদ্ধতাপীয় লেখার ক্ষেত্রে চাপ চাপ ইনটু আয়তনের উপর একটা পাওয়ার, এই পাওয়ারটা হচ্ছে গামা। তাহলে P ইনটু V2 দেওয়ার গামা ধ্রুবক। হ্যাঁ, আচ্ছা এখানে গামা কি? এই গামা নিয়ে আমরা একটু পড়বো, এই গামা নিয়ে আমাদের একটা ক্লাসে হবে। হ্যাঁ, আপাতত মনোযোগ দাও, গামা একটা ধ্রুবক, এটা মনে রাখো। আচ্ছা, গামার মান কত দেখো, যেমন হিলিয়াম, নিয়ন, এগুলো এক পারমাণবিক গ্যাস না? এক পারমাণবিক গ্যাসের জন্য এর মান হচ্ছে 1.67। আমরা এটা নিয়ে পড়বো, তোমরা এত নিয়ে চিন্তা করো না, আপাতত মনে রাখো গামা একটা ধ্রুবক, এর মান আছে। আমি একটু বলে দিচ্ছি আর কি। অক্সিজেন, নাইট্রোজেন এগুলো দ্বিপারমাণবিক গ্যাস না, এর জন্য এর মান হচ্ছে 1.4। ঠিক আছে? আবার দেখো কার্বন, ওজন, কার্বন ডাই অক্সাইড এগুলো বহুপারমাণবিক গ্যাস, এর জন্য গামার মান হচ্ছে 1.33। তো বাচ্চারা এই জিনিসটা জাস্ট মনে রাখবা যে তোমরা যে গামা একটা ধ্রুবক, এর মান হচ্ছে এরকম করে হইতে পারে, 1.67 হইতে পারে, 1.4, 1.33। কোনটা কোন ক্ষেত্রে ইউজ করব? আমাদের যে গ্যাস নিয়ে কাজ করব সেটা ইউজ করব। এটা নিয়ে আমাদের একটা ক্লাস হবে পরের লেকচার, ঠিক আছে? আপাতত মনে রাখো গামা একটা ধ্রুবক, এই পর্যন্ত আমরা বুঝছি। তাহলে আমাদের যদি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়, তাহলে এই অবস্থায় চাপ আয়তনের সাথে একটা সম্পর্ক হচ্ছে PV গামা ধ্রুবক। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি দেখো, এই অবস্থার জন্য লিখতে পারি P1 V1 গামা, না গামা 1 লিখবো না, গামার মান তো ধ্রুবক, মনে করো গামার মানটা আমরা 1.4 বসাই, মনে করো 1.4। ঠিক আছে? সমান সমান কত হবে? এই জায়গার জন্য যখন তুমি এই জায়গায় আসলা, তাহলে এই জায়গায় একটা চাপ P2, একটা আয়তন V2 আছে, এখানে রিলেশন হবে P2 V2। এর উপর পাওয়ার কত? আয়তনের উপর পাওয়ার, আয়তনের উপর পাওয়ার হচ্ছে 1.4। তাহলে P1 V1 গামা, P2 V2 গামা একই হবে না? এই জিনিসটা ধ্রুবক হবে। সবাই কি বুঝছো বিষয়টা? তাহলে আমরা কি লিখতে পারি? মনে করো ধ্রুবকের মানটা আমরা 8 লিখলাম, তাহলে আমি কি বলতে পারি? চাপ মানে এই অবস্থায় চাপ নিবা, এই অবস্থার আয়তন নিবা, নিয়ে এর উপর পাওয়ার 1.4 দিবা, নিয়ে এই গুণফলটা বার করবা, গুণফলের মান হবে 8। P2 V2 এর উপর পাওয়ার 1.4 দিলে এর মানে হবে 8। সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা যে আমরা যে সমষ্ণ প্রক্রিয়ার জন্য হয় PV ধ্রুবক, এটা মনে রাখলাম। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য হয় চাপ আয়তন, বাট আয়তনের উপর একটা ধ্রুবক হয়, গামা ধ্রুবক। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? আর গামার মানটা তিনটা জিনিস হতে পারে। ঠিক আছে? আমরা এটা নিয়ে পরে আলোচনা করব গামা নিয়ে। আমরা এই পর্যন্ত বুঝলাম, এবং বুঝলাম P1 V1 গামা, এটা যদি আমরা গামা দ্বারা প্রকাশ করি তাহলে P1 V1 গামা কত হবে বাচ্চারা? P2 V2 গামা। সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাই দাও তো, কমেন্টের মাধ্যমে আগুন জ্বালাই দাও তো, কমেন্টের মধ্যে এই কমেন্ট একটু আগুন জ্বালাই দাও। কে বলতেছে এটা? সুমন হোসেন, নেট প্রবলেমের জন্য লাইভ ক্লাস ঠিক মতো করতে পারিনি ভাইয়া, কিন্তু পরে দেখিনি ভাইয়া। ওকে, সুমন আলী ভালো ছেলে। সুমন তুমি একটা বেশি চকলেট নিয়ে যাও আমার কাছ থেকে, হ্যাঁ? আর ভুলে গেলে মাফ করে দিও। আচ্ছা দেখো, আচ্ছা শোনো শোনো, শোনো, এই পর্যন্ত বুঝলা? তোমরা কথাই বলতেছো না আমার সাথে, কেন জানি। কই গেলা? রিম্পি কই? আব্দুর রহমান কই? আতাউর রহমান কই? মুমিন কই? মামুন কই? রাজ্জাক কই? টিনা কই? আফিফা কই? নাহিদা কই? রতি কই? তারপর রেজওয়ান কই? আর কই? বাকি সবাই কই? না বলতে বলতে, নাম বলতে বলতে আমার আছে খিদে লেগে গেছে। আচ্ছা সবাই বুঝছো না? মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো। তোমরা কি জানো এটা? তোমরা অস্থির, তোমরা ওয়াও। আচ্ছা সবাই বুঝছো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, বাচ্চারা শোনো, এই পর্যন্ত বুঝে গেছো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ঠিক আছে বাচ্চা, তাহলে এটা কাছে সেই শোনো না। দেখো আমরা বুঝলাম যে কি বুঝলাম আমরা, এই জিনিসটা একটু মুছি। হ্যাঁ দেখো, আমরা এখানে লিখেছি, দেখো আমরা বুঝলাম P * dV, গুণ করলে ক্ষুদ্র কাজ, ইন্টিগ্রেশন করলে মোট কাজ। তো আমরা এই লাইনটা লিখলাম আর কি, V1 থেকে V2 এই পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে? তো আমরা কি চাই? আমরা এখন চাই আয়তনকে চাপকে আয়তনে নিয়ে যেতে হবে। কেন? কারণ আমাকে যদি দেওয়া থাকে ইন্টিগ্রেশন অফ y dx, আমরা কিন্তু এটা ইন্টিগ্রেশন করতে পারবো না। কেন? কারণ আমার y রিলেশনটা x এ কিভাবে কাজ করে সেটা দেখতে হয়, মানে y এর মানটা কিভাবে x এর উপর ডিপেন্ড করে সেটা বসাইতে হবে। তাহলে x² * dx এখন ইন্টিগ্রেশন করা যাবে না? হ্যাঁ, তাহলে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছো এখানে তাকে নিয়ে আসতে হয়, নিয়ে আসলে তুমি তার ইন্টিগ্রেশনটা করতে পারবা। আচ্ছা, তো আমরা এখন কি করব? চাপকে আয়তনে কনভার্ট করব। তো আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য রিলেশন হচ্ছে PV গামা ধ্রুবক, এটা আমরা জানি। তাহলে আমরা যদি চাপকে আয়তনে কনভার্ট করি তাহলে K/V2 দেওয়ার গামা লেখা যাবে কিনা? হ্যাঁ, তাহলে চাপের পরিবর্তে আমরা লিখতে পারি যে চাপের পরিবর্তে K/V2 দেওয়ার গামা * dV লেখা যাবে, V1 থেকে V2। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, এটা আমরা সাইড নোটে দিব। ওকে, তারপর এখন দেখো K কি একটা ধ্রুবক রাশি না? হ্যাঁ, ধ্রুবক রাশি হলে বাইরে চলে আসবে।
এই তোমরা কান্নাকাটি করতেছে কেন? এই কি হয়েছে তোমাদের বাবুরা? তোমাদের কি হয়েছে? ওকে 2টা চকলেট দিব এই জন্য তোমরা রাগ করতেছো? আচ্ছা যাও, তোমাদের 2টা করে চকলেট দিব, ঠিক আছে, চিন্তা করো না। আর ভুলে গেলে মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, ওই দিন ভুলে যাবো মনে হচ্ছে। আচ্ছা দেখো দিকে তাকাও, সমস্যা নাই, ভুলে গেলে মাফ করে দিও। এই বাচ্চারা কই তোমরা? হ্যাঁ কান্নাকাটি করো না, আমার খুব কষ্ট হয়, আমারও কান্নাকাটি চলে আসবে এখন। এই শোনো, এই কান্নাকাটি করো না, সবাই বুঝছো? কথা বলতেছে না কেউ, দেখো না। ঠিক আছে এই পর্যন্ত বাচ্চারা। আচ্ছা আচ্ছা দেখো, এই শোনো, এদিকে তাকাও। আমরা এখন পড়ায় আসি। দেখো এই পর্যন্ত দেখো, আমরা বুঝলাম যে চাপ আয়তনের গুণফল হচ্ছে কাজ ইন্টিগ্রেশন করলে মোট কাজ। চাপকে আয়তনে কনভার্ট করলাম রিলেশন দিয়ে। আমাদের ধ্রুবকটা বাইরে চলে আসবে, তাহলে 1। আচ্ছা ধ্রুবকটা বাইরে চলে আসবে v2 দেওয়ার গামা ইনটু dv, v1 থেকে v2। এই পর্যন্ত আমরা বুঝছি। এখন আমরা যে কাজটা করব বাচ্চারা, দেখো এটাকে কি লেখা যায় বাচ্চারা? k, এটা বড় করে লিখি নাকি? তাহলে k ইনটু এই v2 দেওয়ার গামা উপরে গেলে কি মাইনাস গামা হবে না? v2 দেওয়ার মাইনাস গামা ইনটু dv না, v1 থেকে v2। ওকে আচ্ছা, তোমরা কি এটা জানো ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়? 1/x টু দি পাওয়ার 3 dx ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়? পাওয়ার যেটা থাকে ওই পাওয়ারের সাথে 1 যোগ হয়, তাই না? তাহলে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ইনটু dx মানে কি? পাওয়ার যেটা থাকে তার সাথে 1 যোগ হয় আর মোট পাওয়ার দ্বারা ভাগ হয়ে যায়। তোমরা ইন্টিগ্রেশন করছো না? হ্যাঁ, তাহলে এখন বলো, দেখো আমরা ইন্টিগ্রেশন অফ v কে করছি কার সাপেক্ষে? b এর সাপেক্ষে। আর পাওয়ার কত? মাইনাস গামা। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে বাচ্চারা? b এর উপর যে পাওয়ার ছিল তার সাথে 1 যোগ হবে, করে মোট যে পাওয়ার হলো ওই মোট পাওয়ার দ্বারা ভাগ হয়ে যাবে। সবাই কি এই জিনিসটা বুঝতে পারছো? তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ v টু দি পাওয়ার মাইনাস গামা ইনটু dv গুণ ইন্টিগ্রেশন করে কি পাবো? যে v টু দি পাওয়ার মাইনাস গামা যে পাওয়ারটা ছিল তার সাথে 1 যোগ আর মোট পাওয়ার দ্বারা ভাগ। তারপর আমরা লিমিটের মান বসাবো v1 থেকে v2। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি? সবাই একটু জানাও। ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝলাম। তো এখন বাচ্চারা মনোযোগ, তাহলে আমাদের কি কি থাকতেছে দেখো। তাহলে k ইনটু উপরে থাকে v টু দি পাওয়ার 1 মাইনাস গামা, হ্যাঁ প্লাস 1 কে আগে রাখলাম, মাইনাস গামাকে পরে, নিচেও একই কাজ করতেছি, প্লাস কে আগে রাখতেছি, ভালো লাগবে আর কি। আচ্ছা এখন দেখো এই জিনিসটা কি ধ্রুবক রাশি কিনা? হ্যাঁ, গামার মান ধ্রুবক, 1 থেকে গামা বাদ দিলে এটা একটা ধ্রুবক হবে, এটা বাইরে নিয়ে আসবো। তাহলে k বাই 1 মাইনাস গামা সমান সমান কি থাকে বাচ্চারা? v টু দি পাওয়ার 1 মাইনাস গামা, তাই না? v1 থেকে v2। এই পর্যন্ত বুঝছো তো নাকি? এই v1 হচ্ছে এখানকার। ওকে, তো আমরা 1 বাই গামাকে বাইরে নিয়ে আসলাম, v টু দি পাওয়ার 1 মাইনাস গামা থাকলো ভিতরে। হ্যাঁ, আমরা এখন লিমিটের মান বসাই দিই বাচ্চারা, মনোযোগ। এই পর্যন্ত ঠিক আছে তো না? ওকে, তাহলে এখন দেখো, তাহলে k বাই 1 মাইনাস গামা, তাহলে আগে আপার লিমিট বসবে কার জায়গায়? গামার জায়গায়, তাই না? গামার জায়গায় বসবে না চলকের জায়গায় বসে? চলকের জায়গায়। তাহলে কত হবে বলো তো? v2 মানে v2 এর মানটা v এর জায়গায় বসবে মানে v2 হবে। পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা। আপার লিমিট বসাই মাইনাস লোয়ার লিমিট, কত হবে বাচ্চারা? v1 আর পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা দেখো আমরা লাস্টের দিকে চলে আসছি, শোনো। আমরা এখন এই যে k আছে, এই kটাকে আমরা ভিতরে গুণ করে দিব। দেখো 1 মাইনাস গামা, তাহলে আমরা k দ্বারা গুণ করলে হবে k ইনটু v টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস k ইনটু v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত বুঝলে শেষ, লাস্টের লাইন চলে আসছে বাচ্চারা, লাস্টের লাইন। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা দেখি? সবাই দেখো না কান্নাকাটি করতেছে খুব, এরকম করো না আমার সাথে। তোমরা বলছি না চকলেট দিব। আচ্ছা দেখো কে জানি মিম দৌড়াদৌড়ি করতেছে সাইকেল নিয়ে। এই মিম কি হয়েছে তোমার? সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে না? ওপেনগুলা আমার জীবনটা শেষ করে দিল। আচ্ছা এইগুলো আম্মু বলে না যে তোদের সংসারে এসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এই আন্টি কি পাশে আছে? আর বলবো না। এই হলো 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 ঠিক আছে তো না বাচ্চারা? কই তোমরা? ঠিক আছে ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো তো নাকি? জানাও না আমাকে, জানাইতে কি সমস্যা? একবার জানাই দিলে তো হয়। এই পর্যন্ত সবাই বুঝছো? এই ঝাপসা হয়নি একদম। হে বলো না বুঝছে কিনা? হ্যাঁ কথাই বলতেছে না। এই পর্যন্ত বুঝছো? আচ্ছা সবাই বুঝছে মনে হচ্ছে না? হ্যাঁ বুঝছে না? আচ্ছা ঠিক আছে বাচ্চারা, এখন দামি কথা দেখো, শোনো। একটু আগে আমি কি বলছিলাম বলো তো? p1 সুন্দর করে লিখি, p1 v1 টু দি পাওয়ার 1.4 মনে করো, গামার মান 1.4 মনে করে বলতেছি। হ্যাঁ, সমান সমান কত হবে? p2 v টু দি পাওয়ার 1.4 মানে গামার মান 1.4 সমান সমান 8 বলতেছিলাম না? মানে ধ্রুবকের মানটাকে আমরা কে বলতেছিলাম তো? কে এর মানটা আমি 8 বলি, কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, তাই না? এর মানে হচ্ছে এই গুণফলটার মানও 8, এই গুণফলটার মানও 8। এই পর্যন্ত সবাই বুঝছো? আচ্ছা তার মানে দেখো এখানে একটা কে আছে, এখানে একটা কে আছে, তাহলে আমি এই কে এর পরিবর্তে এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, কারণ এই গুণফলটার মানও 8, এই গুণফলটার মানও 8 লেখা যাবে। আচ্ছা তাহলে আমরা কোনটা লিখবো? দেখো আমরা এখানে যেহেতু v2 আছে, দেখো v2 আছে, তাহলে আমরা v2 যেহেতু আছে এইজন্য আমি কে এর পরিবর্তে এই কে এর পরিবর্তে লিখবো এইটা, মানে p2 v2 লিখবো। আচ্ছা দেখো না লিখি একবার,
তাহলে 1/1 মাইনাস গামা। তাহলে কে এর পরিবর্তে কি লিখতেছি p2 v2 গামা। কে এর মান হচ্ছে p2 v2 গামা, কারণ আমাদের p1 v1 গামা ছিল, p2 v2 গামা ছিল। আমি এটা গামার পরিবর্তে 1.4 বলতেছিলাম না। আচ্ছা, তাহলে কে এর মান হবে p2 v2 গামা আর v2 ইনটু 1 মাইনাস গামা। সবাই এটা বুঝছো? তাহলে এটা রয়ে গেল, আর কে এর পরিবর্তে আমি এই অংশটুকু লিখলাম। আচ্ছা, মাইনাস দিয়ে এখানে দেখো v1 আছে না? হ্যাঁ, যেহেতু v1 আছে আমি কে এর পরিবর্তে এই অংশটুকু লিখবো, মানে p1 v1 কত গামা ইনটু v1 টু the 1 মাইনাস গামা। সবাই কি এই পর্যন্ত বুঝছো কেন এই কাজটা করছি? কারণ হচ্ছে আমাদের যে কে, ওই কে এর মধ্যে কিন্তু p1 v1 আছে রিলেশন, এজন্য আমরা রিলেশনটা ভেঙে দিলাম। দিয়ে কি আছে এখন দেখবো। শেষ, লাস্টের লাইন চলে আসছি। সবাই কি এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত বুঝলেই তো কাজ শেষ। তো আচ্ছা, বলো তো 1 মাইনাস গামা কার সমান? এখানে আছে p2। আচ্ছা, এখানে বলো তো দুইটা v2 আছে, তাহলে এখন বলো তো দুইটা জিনিস পাওয়ার থাকলে কি যোগ হবে? তাহলে v2 ইনটু পাওয়ার হচ্ছে গামা প্লাস 1 মাইনাস গামা, এরকম হবে না? লাস্ট পর্যন্ত যোগ হয়ে কি থাকবে? গামা প্লাস 1 মাইনাস গামা, মানে গামা গামা ক্যান্সেল, মানে v2 এর উপর পাওয়ার 1 হবে। সবাই কি এটা বুঝছো? না বুঝো না? না বুঝলে দেখো। আচ্ছা, আবার দেখো, এদিকে তাকাও। তাহলে এখানে কি আছে? p1 টা আমি রেখে দিলাম, আর এখানে দুইটা কি আছে? v1 আছে। পাওয়ার গুলো যোগ হবে, যোগ হলে গামা প্লাস 1 মাইনাস গামা, গামা গামা নাই, তাহলে কি থাকে? v1 এর উপর পাওয়ার 1 থাকে। তাহলে 1 দেওয়া থেকে না দেওয়া ভালো, তাকে লজ্জা দিয়ে লাভ নাই। 1 টা মাথার উপর দিয়ে কোনো লাভ আছে? সবাই বুঝছো? হয়ে গেছে তো বাচ্চারা, এটাই আমাদের রিলেশন। দেখো, তাহলে আমাদের রিলেশন আসলো p2 v2 মাইনাস p1 v1, নিচে হলো 1 মাইনাস গামা। এটা আসলো তো না? আমরা একটু দুষ্টামি করব, দেখো। আচ্ছা, 1 আর গামার মান কি সব একের চেয়ে বড়? মানে তুমি যদি 1.4 বসাও, এটা নিয়ে কিন্তু -0.4 চলে আসবে। তাহলে এই মানটা তো মাইনাস চলে আসতেছে, এইজন্য আমরা গামাটাকে আগে রাখবো, 1 টাকে পরে নিব। তাহলে আমাদের ইচ্ছা মতো বসাই দিলে তো হবে নাকি? তুমি ইচ্ছা হলে সামনে নিয়ে আসবা, এরকম করতে পারবা না? এইজন্য আমরা যে কাজটা করব বাচ্চারা, এখন এটাকে আগে নিব, মানে উপর থেকে মাইনাস কমন নিব। নিলে কত হবে বলো তো? p1 v1 মাইনাস p2 v2, মানে এইটা আগে আসবে, এটা পরে যাবে। আর এখানে আমরা একটা মাইনাস কমন নিব, তাহলে গামা মাইনাস 1 হবে। মাইনাস মাইনাস কাটাকাটি, শেষ। এটা আমাদের ফর্মুলা বাচ্চারা। তাহলে আমাদের হবে p1 v1 মাইনাস p2 v2 বাই গামা মাইনাস 1। এটি হচ্ছে আমাদের রুদ্ধতম প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা। একটু বড়, হ্যাঁ, তোমরা জাস্ট এই জিনিসটা কি করবা, একবার একটু দেখলা, জীবনে একবার দেখলে হবে, বুড়া বয়সও দেখলেও হবে যে এটা ফর্মুলাটা কিভাবে আসছে। কারণ হচ্ছে তোমার মনে করো বুড়া বয়সে তোমার নাতি নাতি এসে বলো যে ভাই, নানা নানু বা দাদা দাদু আমাকে রুদ্ধতম প্রক্রিয়ায় কাজের যে ফর্মুলাটা আসছে এটা কিভাবে আসছে একটু দেখাই দেন তো। তুমি যদি বলো যে আমি এটা পড়ি নাই, তখন বলবে যে আমি তো এটা মানে পড়ো না, এটা যদি বলে তাহলে তুমি তো পারবা না বুঝিয়ে দিতে। তখন কি বলবে সে? যে আপনি ফাঁকি দিয়ে আসছেন। তখন জিজ্ঞাসা করবে আপনি ফিজিক্স কার কাছে পড়ছেন, তখন তো বলবে যে জাহিদ ভাইয়ের কাছে। তখন তো আমার মানে বদনাম হবে, তাই না? এই জন্য পড়াই দিছে আর কি। যদি এটা প্রুফটা আসে না, বাট এটা কনসেপ্টটা কাজে লাগবে, এই জন্য সুন্দর করে একবার নোট করে নিবা, এবং তুমি জানবা যে রুদ্ধতম প্রক্রিয়ার কাজের ফর্মুলা হচ্ছে p1 v1 মাইনাস p2 v2 বাই গামা মাইনাস 1। সবাইকে এই পর্যন্ত বুঝছে কিনা সবাই একটু জানাও। তাহলে সবাইকে এই পর্যন্ত আমরা বুঝছি বাচ্চারা? কই তোমরা কথাই বলতেছ না আমার সাথে তোমরা? ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝছো? দেখেন না কেমন জানি করে সবাই বলতেছে না আপনার মুখে। আচ্ছা, দাঁড়া, এটা শেষ করে তারপর কবিতাটা বলতেছি। দেখো, সবাইকে বুঝছো এই পর্যন্ত? ওকে, তাহলে দেখো এটা একটা ফর্মুলা। হ্যাঁ, তাহলে আমাদের দেখো, আমাকে যদি বলে p1 v1 জায়গা থেকে রুদ্ধতম প্রক্রিয়ায় প্রসারণ করে p2 v2 তে নিয়ে হলো, মানে প্রসারণ করা হলো, কি পরিমাণ কাজ হয়েছে, মানে এই কাজটা কত, তাহলে কাজের মান হবে তুমি এই জায়গার p1 v1 গুণ করো p1 v1 মাইনাস দিয়ে এই জায়গার p2 v2 গুণ করো p2 v2, আর নিচে হবে গামা মাইনাস 1, করলে তো কাজ হয়ে গেল। এটা কোনো বিষয় হলো? বাট আমরা প্রুফটা শিখলাম, শিখতে একটা মজার বিষয় আছে, এই জন্য আমি শিখেছি। হ্যাঁ, আচ্ছা, এখন বাচ্চারা এখন দেখো, মনোযোগ দাও। তুমি কি জানো pv = nRT? হ্যাঁ, তুমি এটা জানো। তাহলে আমাদের p1 v1 সমান সমান কত হবে? n তো ধ্রুবক, কারণ আমরা নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে প্রসারণ করছি, n ধ্রুবক, আরো ধ্রুবক। তাহলে p1 v1 = হবে nRT1। ঠিক আছে, তাহলে এই জায়গার চাপ আয়তনের গুণফল কি হবে? nRT1। আর p2 v2 কত হবে? সেটা হবে nRT2, তাই না? তাহলে এই জায়গার চাপ আয়তনের গুণফলটা হবে n ও ধ্রুবক আরো ধ্রুবক, তাহলে t তো পরিবর্তন t2। তাই বুঝছো তো নাকি? তাহলে p2 v2 = হবে nRT2। এই পর্যন্ত সবাই বুঝছো? ওকে, হয়ে গেছে। তো আমরা যদি শেষ এটার পরিবর্তে p1 v1 এর পরিবর্তে কি লিখতে পারি? nRT1 লিখতে পারি। আর p2 v2 এর পরিবর্তে কি লিখতে পারি? nRT2, আর নিচে হবে গামা মাইনাস 1। তো আমরা যদি এখানে nr কমন নিয়ে নেই, তাহলে কি হবে? t1 t2 বাই গামা মাইনাস 1। এটা একটা ফর্মুলা, বুঝছো? এটা কাজের একটা ফর্মুলা। হ্যাঁ, তো আমরা কাজের আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম। তো আমাদের এই দুইটা ফর্মুলাই লাস্ট পর্যন্ত মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এখান থেকে আসে।
তাহলে তুমি বুঝলা রুদ্ধতয় প্রক্রিয়ায় প্রসারণ হলে কাজের ফর্মুলা হবে P1 V1 P2 V2 বাই গামা মাইনাস 1, এটা একটা ফর্মুলা। আর P1 V1 এর পরিবর্তে nRT1, P2 V2 এর পরিবর্তে nR2 T2 বসাইলে লাস্ট পর্যন্ত হবে nR T1 T2। দেখো মনে রাখার জন্য P1 V1 এর জন্য T1 টা আগে, P2 V2 এর জন্য T2 টা পরে বাই গামা মাইনাস 1। এই দুইটা ফর্মুলা মনে রাখলেই হবে। সবাই কি বুঝছো? সবাই কথা বলো, ও বাচ্চারা কথা বলো। ঠিক আছে বাচ্চারা, বুঝছো কি? এই দুইটা ফর্মুলা মনে রাখবা আর কি। এটা হচ্ছে রুদ্ধদ্রব্য প্রক্রিয়া কৃত কাজের মান। ঠিক আছে, এই শোনো, আজকে কি হয়েছে জানো? আজকে নাকি রাজশাহীতে মানে ড্রেনের মধ্যে খুবই টাকা পাওয়া যায়, বুঝছো? মানুষ হচ্ছে ড্রেনের মধ্যে নেমে নেমে টাকা বার করতেছে। দেখো আমি কি শহরে থাকি যেখানে ড্রেনেও টাকা পাওয়া যায়, ভাবতে আমার অবাক লাগে, অস্থির। যাই হোক, ভালোই জিনিস। যারা রাজশাহীতে আছো তারা মনে হয় জানো বিষয়টা। তো যাই হোক, একটা কবিতা লিখি, দেখো মানে কবিতা বলি আর কি। যেমন আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, তাহলে ঘন ঘন বৃষ্টিতে আজ রাজশাহীর আকাশ মুখরিত, মন তাই ভালো নেই, তাই ফিজিক্স পড়তে বসি। ওকে, এটাই ছিল কবিতা। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাও। আচ্ছা, বলো সুন্দর হয়েছে না? সুন্দর না বললে আমি আর কবিতাই বলবো না। সুন্দর সুন্দর বললে আমি আবার বলবো আর কি, আরেকটা কবিতা বলবো। হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তো এই পর্যন্ত বুঝছো? না কথাই বলছে না। হ্যাঁ হ্যাঁ, এটা কবিতা ছিল। অস্থির না? সুন্দর হয়েছে না? তোমরা এরকম করো কেন? একটা সুপ্ত প্রতিভাকে বিকশিত হওয়ার জন্য তো সুযোগ করে দিতে হবে। আর তোমরা যদি শুরুতেই যদি এটাকে তোমরা কি করো, মানে মানে প্রশংসা না করো বা তুমি হচ্ছে সাপোর্ট না দাও, তাহলে তো আমার এই প্রতিভাটা জাগ্রত হবে না। তোমাদের এই সাপোর্টটা দিতে হবে, প্রচুর মানে উৎসাহ দিতে হবে আর কি, বুঝছো? যে সুপার, আরো সুন্দর, আরো শুনতে চাই। আচ্ছা আচ্ছা, দেখো না, রিম্পি বলছে খুব বাজে। আরে রিম্পি, তুমি তো কবিতার অর্থে বুঝো নাই। আচ্ছা যাই হোক, দেখো এ পর্যন্ত হলো হলো এই পর্যন্ত বুঝছো কি? আমরা কি পরের অংশে যেতে পারি? বলো না, আমরা কি পরের অংশে যেতে পারি? যাই। হ্যাঁ, তা আমরা কি পড়ছি এই পর্যন্ত? আমরা এই পর্যন্ত পড়ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। দেখো আমাদের আকিব সরকারও আছে। আচ্ছা আকিব, তুমি তো ক্লাস করো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি একটা চকলেট আরো বেশি করে নিয়ে যাও আমার কাছ থেকে। না থাকে তোমাকে বললে আবার সবাই দিতে হবে। না থাক, তুমি 2টা করে নিয়ে যাও, সবাই যেতে 2টা দিব। আর ভুলে গেলে মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, হচ্ছে খুবই সুন্দর। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি আরো আরো শোনাবো পরে কবিতা। এখন আমরা পরে আসি। আমরা এই পর্যন্ত কি পড়লাম? এই পর্যন্ত আমরা প্রথমে পড়ছি রুদ্ধদ্রব্য প্রক্রিয়া কি। রুদ্ধদ্রব্য প্রক্রিয়া ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে তাপের আদান প্রদান হবে না। তারপর আমরা রুদ্ধদ্রব্য প্রসারণে কি হবে? গ্যাসের ভিতরে শক্তি কমবে। আর রুদ্ধদ্রব্য সংকোচনে কি হবে? ভিতরে শক্তি বাড়বে। তারপর আমরা দেখছি আমরা যদি কি করি, রুদ্ধদ্রব্য প্রক্রিয়া প্রসারণ করে, তাহলে কৃতকাজের ফর্মুলা 2টা হয়। আমরা এই ফর্মুলা 2টা প্রুভ করলাম, তাই তো? আচ্ছা, এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখব, করে শেষ করে দিব। ঠিক আছে? তোমাদের এনার্জি যদি শেষ হয়ে যায় আমাকে জানাই দিবা। তো আমরা আরেকটা কনসেপ্ট পড়ে তারপর শেষ করব। আমরা ঢালের কনসেপ্টটা পড়বো। হ্যাঁ, করে শেষ, ছোট একটা কনসেপ্ট। হ্যাঁ, মনোযোগ দাও। তাহলে আমরা তো দেখলাম যে কোন রেখাটা খাড়া বেশি, রুদ্ধতাপীয় রেখা খাড়া। এটা আমরা এখন প্রুভ করব। দেখো, রুদ্ধতাপীয় রেখার ঢাল সমুষ্ণ রেখার ঢাল অপেক্ষা গামা গুণ খাড়া। এই জিনিসটা আমরা পড়ে শেষ করবো। হ্যাঁ, গামা গুণ খাড়া, এই জিনিসটা আসে পরীক্ষায়, বুঝছো? শোনো, যা যা পড়াচ্ছে সবই পড়ার চেষ্টা করবা। হ্যাঁ, তাহলে দেখবা যে মোটামুটি ভালো করবা। কারণ হচ্ছে বিভিন্ন প্রশ্নে দেখবা যে এখন কি করে, এই প্রুফ গুলো দিয়ে দেয়। মানে কি আর বলবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো না, এই যে রতি কি বলতেছে, শোনো শোনো, এই ঝগড়া করো না, একজন আরেকজনের সাথে ঝগড়া করে না। শোনো, আমরা সবাই কি, আমরা হচ্ছে ভাই বোন, তাই না? আমাদের এই গ্রুপে, এই জন্য একজন আরেকজনের সাথে ঝগড়া করবা না। সবাই হচ্ছে এংরি টেংরি দিবা না। হ্যাঁ, এংরি মোড দিবা না, তাহলে তো আরেকজন কষ্ট পাবে, তাই না?
এই কষ্টটা দেওয়া তোমার উচিত হবে না, তাই না? আচ্ছা আচ্ছা, দেখো আমরা পরে আসি। তো আমরা এখন দেখবো রুদ্ধদ্বয় প্রক্রিয়া রেখা সমুষ্ণ রেখার মানে অপেক্ষা গামা গুণ খাড়া। তো আমরা তো এই পর্যন্ত বুঝছিলাম। দেখো শোনো, তো এই হেডলাইনটা লিখে নাও, হ্যাঁ? আচ্ছা এখন দেখো, তো আমরা জানি আমরা যদি কি কাজ করি, চাপ, এটা মনে হয় বাইরে চলে গেছে না? আচ্ছা দাঁড়াও, এখানে লিখি, চাপ পি, আয়তন যদি ভি নেই, হ্যাঁ আয়তন ভি, এটা আছে না? আচ্ছা তো এখন দেখো, তো আমাদের এই গ্রাফটা কি ছিল? সমুষ্ণ গ্রাফ ছিল, তাই না? আর আমরা এখান থেকে যখন আমরা কি কাজ করছি হচ্ছে না, আমরা যখন এখান থেকে হঠাৎ প্রসারণ করব, দেখো এই অবস্থায় আয়তন হচ্ছে v1, চাপের মান কত p1, আমরা যখন হঠাৎ প্রসারণ করব তখন আয়তনের মান কি হবে? বাড়বে, আর চাপের মান কি হবে? কমবে, তাই না? তো আয়তন বাড়বে, চাপ কমবে। এটা কি প্রক্রিয়া? এটা হচ্ছে রুদ্ধদ্বয় প্রক্রিয়া। তো আমরা এখন দেখতেছি এই রেখাটা খাড়া আর এই রেখাটা কম খাড়া। আমরা এখন দেখাবো এই রেখাটা রুদ্ধতাপীয় লেখাটা সমুষ্ণ লেখ থেকে গামা গুণ খাড়া। কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। এই জিনিসটা আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা এখন দেখবো, দেখে শেষ করে দিব, হ্যাঁ? আচ্ছা, তো তোমরা আগে একটা রেখা কতটুকু খাড়া সেটা আমরা কিভাবে বুঝি বলো না? সেটা হচ্ছে ঢাল থেকে বুঝি। দেখো সরল রেখার ঢাল কি ব্যবহার করে বলো তো? যদি এটা একটা সরল রেখা হয়, আমরা পড়ছিলাম না ঢাল কি? ঢাল হচ্ছে, দেখো আমরা যদি x অক্ষ বরাবরই রেখা হয়, ঢাল 0, উন্নতি অবনতি নাই, আমার হাতের কোনো উন্নতি অবনতি নাই, সে যদি উপরের দিকে উঠতে থাকে আমাদের ঢালের মান বাড়ছে, বাড়তে বাড়তে দেখো অনেক পজিটিভ হয়ে গেছে, তাই না? অনেক বেশি। আচ্ছা, আর যদি নিচের দিকে নামে বাচ্চারা, তাহলে ঢালের মান নেগেটিভ না? হ্যাঁ, তাহলে x অক্ষ থেকে নিচের দিকে, তাহলে এই বরাবর থাকলে ঢালের মান নেগেটিভ। আচ্ছা, তাহলে এখন বলো, এদিকে তাকাও, তো আমরা তো এটা জানি, এটা ঢাল পজিটিভ, এটা আরেকটু পজিটিভ, এটা বিশাল পজিটিভ, এটা অস্থির পজিটিভ। আচ্ছা, এটা ঢাল নেগেটিভ, এটা আরেকটু নেগেটিভ, এটা বিশাল নেগেটিভ, এটা অস্থির নেগেটিভ। বুঝছো তো বিষয়গুলো? না, এগুলো আমরা পড়াইছি না? এই শোনো, এই তোমরা ঝগড়া করো না, ঝগড়া করলে কিন্তু পানিশমেন্ট হবে। দেখো এদিকে তাকাও, মনোযোগ দাও। তো আমরা কি ঢালের বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এদিকে তাকাও সবাই। কি হয়েছে? শোনো এদিকে তাকাও, তোমরা হচ্ছে এখানে আর কোনো কমেন্ট করবা না, ঠিক আছে? তোমরা এখন আমার পড়াটা বুঝতে চেষ্টা করো, এখানে উল্টাপাল্টা কমেন্ট করলে পানিশমেন্ট আছে। আচ্ছা দেখো এদিকে তাকাও। হ্যাঁ ঠিক আছে আকিব, সমস্যা নাই, দেখো এদিকে তাকাও। এই পর্যন্ত হলো সবার? কেউ আরেকজনের কমেন্ট কখনো কমেন্ট মানে রিপ্লাই দিবা না, ঠিক আছে? তোমার এটা দায়িত্ব না, তোমার দায়িত্বটা হচ্ছে পড়াটা বোঝা, ঠিক আছে? আর বুঝতে না পারলে জানানো। সবাই বুঝছো? একজনের কমেন্ট আরেকজন রিপ্লাই দিও না। দেখো এখন দেখো, তো আমরা এখন দেখাবো যে এই রেখাটা খাড়া, কার থেকে খাড়া? সমুষ্ণ লেখা থেকে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বুঝলাম যে ঢাল কি বোঝায়? ঢাল হচ্ছে কোন রেখা খাড়া না, মানে কতটুকু খাড়া সেটা বোঝায়। তো আমরা বুঝলাম এই রেখা থেকে এই রেখাটা বেশি খাড়া, তাই না? তাহলে কিভাবে বুঝি আসলে বাচ্চারা? মনোযোগ দিবা। এটা যদি y অক্ষ হয়, এটা যদি x অক্ষ হয়, তো আমরা এতটুকু x নিবা dx, এটার জন্য dy এতটুকু, বাট এতটুকু x এর জন্য dy এটার বেশি না? হ্যাঁ, তাহলে আমাদের dy বাই dx এই অনুপাত যার বেশি তার ঢালের মান বেশি, আমরা পড়ছি। এই রিম্পি শোনো, তোমরা হচ্ছে একজন আরেকজনকে এভাবে বলছে, শোনো এটা নিয়ে তোমরা ঝগড়া করো না। আরে আমি তো বুঝি দুইটা মজা করে বলছে, দেখো না দুইটা লাগিয়ে যাচ্ছে। শোনো, ঝগড়া করবা না, হ্যাঁ? জাস্ট ফান হিসাবে নিবা। আমরা যত কিছু বলি আসলে এগুলো ফান হিসাবে, ঠিক আছে? আর তুমি হচ্ছে এইটা নিয়ে আর কথা বলবা না। এদিকে তাকাও, আমি পরে দেখছি বিষয়টা, এদিকে তাকাও। তো আমরা এই পর্যন্ত এখন বুঝলাম যে আমাদের dy বাই dx এটা আসলে ঢাল বোঝায়, কারণ dy এর মান যদি বেশি হয় তাহলে আমাদের কি হচ্ছে? দেখো dy এর মান এটার কম, যার কারণে এটা উন্নতি কম, dy এর মান এটার বেশি, তাহলে উন্নতি বেশি। তাহলে আমাদের dy বাই dx যার বেশি তার ঢালের মান কি? বেশি। সবাই বুঝছো? আচ্ছা, তো আমরা এখন dy বাই dx, তাহলে আমাদের এখানে যদি p হয়, এখানে যদি b হয়, তাহলে ঢালের মান কত হয় বাচ্চারা? dp বাই dv না? হ্যাঁ, তাহলে dp বাই dv এটাই কিন্তু ঢাল বোঝাবে। হ্যাঁ শোনো, এই নিয়ে বেশি কোনো কথা নাই, এখন মনোযোগ দাও, ঠিক আছে? এদিকে তাকাও। তো আমরা বুঝলাম dp বাই dv এটা কি বুঝাবে? ঢাল বুঝাবে। সবাই এই পর্যন্ত বুঝছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। তাহলে আমরা এখন এই রেখার dp বাই dv বার করব, করলে আমরা ঢালের মান পেয়ে যাব। সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা? সবাই বুঝছো? মামুন, রেজওয়ান, কই তোমরা? ঠিক আছে এই পর্যন্ত সবার? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, তাহলে সমুষ্ণ লেখো কোনটা বাচ্চারা? এটা সমুষ্ণ লেখো না? হ্যাঁ, তাহলে সমুষ্ণ লেখার জন্য তাহলে এই জায়গার চাপ আয়তন p1 v1, এই জায়গার চাপ আয়তন যদি p2 v2 হতো, তাহলে তাদের মধ্যে একটা রিলেশন আছে। তাহলে সমুষ্ণ লেখার জন্য কিন্তু pb ধ্রুবক হয়। সমুষ্ণ লেখার জন্য কি হয়? pb ধ্রুবক। এদিকে তাকাও, মনোযোগ দাও, এদিকে তাকাও।
শোনো এদিকে তাকাও, তাহলে আমরা কি বুঝলাম? পিবি ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা সমষ্ণ লেখার জন্য। তাহলে আমাদের যদি ঢাল পেতে হয় তাহলে কি করতে হবে বাচ্চারা? তাহলে আমি যদি এই রেখার ঢাল পেতে চাই, আচ্ছা বলো তো, শোনো একটা মজার কথা বলি। তাহলে এটা আমাদের একটা রেখা, তাহলে এই বিন্দুর ঢাল যা, এই বিন্দুর ঢাল কি একই? এই বিন্দুর ঢাল কি একই না? বক্ররেখার ক্ষেত্রে বাচ্চারা কি হয়? এক এক বিন্দুর ঢাল এক এক রকম হয়। এই বিন্দুর ঢাল যা, এই বিন্দুর ঢাল একই হবে না। দেখো এই বিন্দুর ঢাল কত, একটা স্পর্শক আঁকতে হবে, ঠিক আছে? এই বিন্দুর ঢাল কত, একটা স্পর্শক আঁকতে হবে। এই বিন্দুর ঢাল কত, একটা স্পর্শক আঁকতে হবে। বলতো ঢালের মান আস্তে আস্তে বাড়ছে না, মানে উন্নতির মান কিন্তু বাড়ছে, তাই না? বাট বাচ্চারা বলতো এরকম হইলে দেখো তো, এই বিন্দুর ঢাল কেমন, স্পর্শক আঁকো। এই বিন্দুর ঢাল কেমন, স্পর্শক আঁকো। এই বিন্দুর ঢাল কেমন, স্পর্শক আঁকো। দেখো তাহলে এটা খাড়া বেশি ছিল, খাড়া কিন্তু কমতেছে, কমতে কমতে এরকম হচ্ছে। বাট নেগেটিভ না বাচ্চারা, দেখো তো সব সময় নেগেটিভে। বিষয়টা কি বুঝছো? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে সরল রেখার ঢাল একটাই হবে, বাট বক্ররেখার ক্ষেত্রে এক এক পয়েন্টে ঢালের মান এক এক রকম, ঠিক আছে? তাহলে আমাদের এই পয়েন্টে ঢাল যায়, এই পয়েন্টে আলাদা হবে, এই পয়েন্টে আলাদা হবে, মানে এক এক জায়গা এক এক রকম হবে। বাট আমরা একটা রিলেশন বার করে ফেলবো যে কোন জায়গায় ঢালের মান কেমন। মানে এই জায়গায় ঢালের মান যা, এই জায়গায় ঢাল তো এক না, তোমরা তো বুঝছো। বাট কোন জায়গায় ঢালের মান কত আমরা বার করতে পারবো, হ্যাঁ, একটা রিলেশন দেখো। তো আমরা বুঝছি সমষ্ণ প্রক্রিয়ার জন্য পিবি ইজ ইকুয়াল টু ধ্রুবক। আচ্ছা, তো আমাদের ঢাল বার করতে হলে, এই রেখার ঢাল বার করতে হলে কি বার করতে হবে? ডিপি বাই ডিবি, এই মানটা বার করতে হবে না? বুঝছো? তাহলে এই জন্য আমরা ভি এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করব উভয় পক্ষকে। তাহলে ডি ডি ভি অফ পিবি সমান সমান কত হবে? ডি ডি ভি অফ কে। এই পর্যন্ত সবাই বুঝছি? আচ্ছা, তো আমরা কি করতেছি? ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। কেন? কারণ আমার দরকার ডিপি বাই ডিবি, কারণ এই জিনিসটা আমাদের ঢাল বোঝায়, ঠিক আছে তো না? আচ্ছা, তাহলে এখন দেখো ডিফারেন্সিয়েশন করছি বাচ্চারা। তাহলে চাপ আর আয়তন আছে, বলো তো এখানে কি দুইটা জিনিসের পরিবর্তন হয় কিনা? হ্যাঁ, আমাদের এই দুইটা জিনিসের পরিবর্তন হয়, কারণ এই জায়গার চাপ আয়তন যা, এই জায়গার চাপ আয়তন কিন্তু আলাদা। তাহলে আমাদের দুইটা চলক, তো তোমরা কি ইউবি এর ফর্মুলাটা মনে আছে? ddx অফ ইউবি। হ্যাঁ, কিভাবে করতে হয়? প্রথমে ইউ কে রেখে দিলে ভি কে করতে হবে, আর ভি কে রেখে দিলে ইউ কে করতে হয়, জানো না? হ্যাঁ, তো আমরা এখন এই কাজটা করব। দেখো আমরা পি কে প্রথমে রেখে দিলাম, রেখে দিয়ে আমরা কাকে ডিফারেন্সিয়েশন করব? আমরা আয়তনকে করব ভি এর সাপেক্ষে। তারপর আমরা কি করব? প্রথমে এটা রেখে দিয়ে এটাকে করছি, এখন ভি কে রেখে দিব, রেখে দিয়ে আমরা পি কে ডিফারেন্সিয়েশন করব। সবাই কি বুঝছো? আচ্ছা, তাহলে আমরা ইউবি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। আর ধ্রুবক না, আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত আসবে? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন বাচ্চারা আমরা এই পর্যন্ত বুঝলাম। আমাকে বলো তো পি আর যার সাপেক্ষে সে থাকলে এর মান 1 না? ডি ডিএক্স অফ এক্স এর মান কত বাচ্চারা? 1 না? তাহলে ডি বি ভি অফ ভি যার সাপেক্ষে সে থাকলে এর মান 1, তাহলে এর মান হবে 1 ইনটু ভি ইনটু কত হবে বাচ্চারা? ডিপি বাই ডিবি, ঠিক আছে? এই পর্যন্ত সবাই ইজ ইকুয়াল টু 0। বাচ্চারা বলো তো এই জিনিসটি আমাদের ঢাল না? হ্যাঁ, আমাদের এই মানটাই কিন্তু বার করতে হবে, হ্যাঁ। আচ্ছা, হয়ে গেছে। দেখো তাহলে আমরা এই মানটা বার করতে চাই, তাহলে এটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে আমাদের v ইনটু ডি ডি ভি অফ পি সমান সমান হচ্ছে মাইনাস পি, তাই না? ওকে, তাহলে আমাদের ডি ডি ভি অফ পি সমান সমান হবে মাইনাস পি বাই ডি। সবাইকে এই পর্যন্ত বুঝছি? হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের ঢালের রিলেশন। এবং এই রিলেশনটা কার রিলেশন? কার ঢাল? এটা হচ্ছে সমষ্ণ রেখার ঢাল। তো দেখো আমি যদি তোমাকে বলি এই জায়গার ঢাল কত, তুমি কি বার করতে পারবা? হ্যাঁ, তোমাকে আমাকে বলতে হবে এই জায়গার চাপ কত, আয়তন কত। দেখো এই জায়গার চাপকে আয়তন দ্বারা ভাগ করবা, করে যে ভাগফলটা পাবা, এটা মাইনাস নিলে তুমি ঢালের মান পেয়ে যাবা। আচ্ছা, ঢালের মান পাইলে কি অ্যাঙ্গেল বার করা যায়? বাচ্চারা বলো না। হ্যাঁ, দেখো আমরা জানি কি বলতো, একটা রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে ওই কোণে tan নিলে ঢাল পাওয়া যায়। আবার এই ঢাল সমান সমান হচ্ছে dy বাই dx, তোমরা এটা জানতা না? তাহলে ঢালের মান জানা মানে কিন্তু tan থিটার মান জানা, তাই না? তো আমি যদি এই জায়গার চাপের মান মনে করে বলে দিলাম, এই জায়গার চাপের মান মনে করো তোমার 2 আর আয়তনের মান মনে করো 3 বললাম, মনে করো pv তো p1 v1 তো চাপ আয়তন বলে দিলাম। বলো তো এই জায়গায় ঢালের মান কত হবে? তো ঢালের মান হবে মাইনাস দিবা, দিয়ে চাপের মান হচ্ছে 2 আর আয়তনের মান হচ্ছে 3 করলে তুমি ঢালের মান পেয়ে যাবে না? এটা কার? এটা কার ঢাল? এটা হচ্ছে এই পয়েন্টের ঢাল। এবং এই পয়েন্টের ঢাল পেলে তুমি কি জানো এই পয়েন্টে যে স্পর্শকটা হবে, দেখো এদিকে তাকাও, তাহলে এই বিন্দুতে স্পর্শক আঁকলে সেটা তো ঢাল বোঝায়। ওই ঢালটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, বাচ্চারা ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে সেটা কি বার করতে পারবা? মনোযোগ দিবা। আমি একটু মুছে দেই, দিকে তাকাও। তো আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, এটা যদি একটা সমষ্ণ রেখা হয়, এই বিন্দুর ঢাল, এই বিন্দুর ঢাল, এই বিন্দুর ঢাল তো আলাদা, এই বিন্দুর ঢাল কত, এরকম না? স্পর্শক আঁকবা, তাহলে এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করবে না? ওই কোণের মান কত সেটা আমরা বার করতে পারবো, ঠিক আছে? তো দেখো বাচ্চারা মনোযোগ, তাহলে আমাদের যে কোনো পয়েন্টে ঢালের রিলেশন হচ্ছে -p/b, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই জায়গায় ঢালের মান কত, এই জায়গায় ঢালের মান কত, এই জায়গায় ঢালের মান কত, আমরা যে কোনো জায়গায় সমষ্ণ রেখার ক্ষেত্রে ঢালের মান বার করতে পারবো। জাস্ট আমাকে লাগবে ওই জায়গার p এর মান কত, ওই জায়গার v এর মান কত, করলে আমি ঢালের মান বার করব। আর ঢালের মানটা হচ্ছে tan থিটার মান, তাই না? তাহলে tan থিটার মানটা যা আসবে থিটার মানটা বার করব। সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা?
সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা বাচ্চারা? সবাই এই পর্যন্ত ঠিক আছে কিনা? তাহলে আমরা ঢালের কনসেপ্টটা বুঝছি। সবাইকে এই পর্যন্ত বুঝছো? তাহলে আমরা সমুষ্ণ রেখার ঢাল হবে -p/b এবং সমুষ্ণ রেখার যে কোনো পয়েন্টে আমরা ঢালের মানটা আমরা বার করতে পারবো, সেটা হচ্ছে -p/b দিয়ে, এই মানটা দিয়ে। সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা? এই পর্যন্ত সবাই বুঝছো? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও, কমেন্ট করো। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা ঠিক আছে। আমরা সমুষ্ণ রেখার ঢাল কত পাইছি? -p/b। এই কনসেপ্টটা দিয়ে আমরা রুদ্ধতাপীয় রেখার ঢাল বার করব। দেখো, রুদ্ধতাপীয় রেখার জন্য রেখার ঢাল। আচ্ছা, তাহলে রুদ্ধতাপীয় রেখা কোনটা বাচ্চারা? এটা রুদ্ধতাপীয় রেখা না? তাহলে এই বিন্দুর ঢাল কত, এই বিন্দুর ঢাল কত, এই বিন্দুর ঢাল কত? তাহলে স্পর্শ আঁকলে তো বোঝা যায় যে কোন বিন্দুর ঢাল কেমন। এক এক জায়গায় এক এক রকম, বাট আমাদের সব জায়গায় ঢালের মান আমরা বার করতে পারবো এখন। তাহলে যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য PV গামা ধ্রুবক, এটা আমরা জানি। হ্যাঁ, আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? আমরা হচ্ছে ভি এর সাপেক্ষে করব। কেন? আমার লাগবে dp/dv, কারণ চাপ বনাম আয়তন লেখে dp/dv ঢাল বোঝায়। এজন্য আমরা এখন ভি এর সাপেক্ষে আয়তন ডিফারেন্সিয়েশন করব। তাহলে ddv অফ pv গামা সমান সমান হবে ddv অফ k। এই পর্যন্ত বুঝলাম? আচ্ছা বাচ্চারা, এখন দেখো এটা কিন্তু চলক, এটাও কিন্তু চলক। দেখো এখানে দুইটা জিনিস আছে, p একটা জিনিস আছে, v এর উপর গামা একটা জিনিস আছে। তাহলে এই লেখায় দেখো তো, এই যে রেখাটা আছে, এই জায়গার চাপ আয়তন কি চেঞ্জ হয় কিনা? হ্যাঁ, দুইটাই পরিবর্তনশীল। তাহলে আমাদের এই দুইটা জিনিসই পরিবর্তনশীল। তাহলে ইউভির ফর্মুলা হবে। তাহলে ইউভির ফর্মুলাটা কি? প্রথমে চাপকে রেখে দিবা, রেখে দিয়ে তুমি v2 আর গামাকে ডিফারেন্সিয়েশন করবা। ওকে, তারপর v2 আর গামাকে রেখে দিবা, রেখে দিয়ে চাপকে ডিফারেন্সিয়েশন করবা, ইউভির ফর্মুলা আগেরটার মতো। তাহলে এটাকে রেখে দিয়ে এটাকে ডিফারেন্সিয়েশন, এটাকে রেখে দিয়ে এটার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত? 0। এটা আমরা জানি। ঠিক আছে? আমাদের কি করতে হবে বাচ্চারা? দেখো, তাহলে p, আচ্ছা তোমরা কি এটা জানো ddx অফ x টু দি পাওয়ার 3 এটা ডিফারেন্সিয়েশন কত? পাওয়ারটা আগে আসে এবং পাওয়ার থেকে 1 বাদ হয়, তোমরা এটা জানো। তাহলে দেখো তো, আমরা যার সাপেক্ষে করছি সে আছে আর পাওয়ার আছে, পাওয়ার থাকলে পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 বাদ যায়, ডিফারেন্সিয়েশন। তাহলে এখন দেখো, b এর সাপেক্ষে করছো, b আছে, এর উপরে গামা আছে, তাহলে গামাটা আগে আসবে এবং গামা থেকে 1 মাইনাস হবে। দেখো তো, তাহলে dbb অফ গামা এর মানে হচ্ছে গামা আগে আসবে এবং গামা থেকে 1 বাদ হবে। সবাই এটা বুঝছো? কমেন্টে জানাও তো। আর এখানে থাকে কি, b2 আর গামা থাকে, আর যার সাপেক্ষে করছি সে থাকলে এর মান কি 1 না? ddx অফ x এর মান কত? 1। যার সাপেক্ষে করছো সে থাকলে 1, আর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে 1 বাদ হয়, আমরা এটা জানি। তাহলে এই জিনিসটার মান হবে 1 সমান সমান 0। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা বাচ্চারা? বলো তো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত বুঝলে শেষের দিকে চলে আসছি। এই বাচ্চারা কি করতেছি? এই বাচ্চারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে তো p হবে, আরে আমি তো 1 লিখে দিছি। এই শোনো, এটাকে রেখে দিলাম, রেখে দিয়ে এটার ডিফারেন্সিয়েশন, তাই না? তারপরে এটাকে রেখে দিয়েছি, রেখে দিয়ে p এর ডিফারেন্সিয়েশন না? তো বলবা না আমাকে, তোমরা বলতেছো না, তোমরা বলতেছো যে ভুল করে ভাইয়া, তাই না? এটা বলতেছিলাম আমি মনে মনে, যে পাইছি আর বলবোই না। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝছো? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো না, দেখো না সুমন কই? আচ্ছা, এই পর্যন্ত বুঝলে তো শেষ, আমাদের পড়া শেষ বাচ্চারা। দেখো তোমরা আজকে ঝগড়া করে আমাদের সময়টা নষ্ট করে দিলা। এই পর্যন্ত হলো? এই পর্যন্ত হলো? এই হইছে কিনা বলো না। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। তাহলে দেখো আমাদের বার করতে হবে dv/dp না, মানে এই মানটা বার করতে হবে। তাহলে এখন দেখো এই মানটাকে আমরা ওই পাশে নেই, তাহলে b2 আর গামা ইনটু dp/dv সমান সমান হবে মাইনাসের গামা p b2 আর গামা -1, মানে এই টার্মটাকে ওই পাশে নিয়ে গেলাম মাইনাস করে। ওকে, আচ্ছা, আমাদের বার করতে হবে এটা। তাহলে b2 আর গামা দ্বারা ডিভাইড করে দিতে হবে। হ্যাঁ, তাহলে হয়ে গেছে। তাহলে আমাদের dp/dv সমান সমান কত হবে? মাইনাস গামা p b2 আর গামা -1, আর এই মানটা নিচে চলে আসবে b2 আর গামা। এই পর্যন্ত সবাই বুঝছো? আচ্ছা, তারপর দেখো এদিকে তাকাও, তাহলে এই গামাটা কি উপরে যাবে না? তাহলে মাইনাস গামা p b2 আর গামা -1 উপরে গেলে কি হবে? মাইনাস। সবাই বুঝছো এই পর্যন্ত? হ্যাঁ, তাহলে আমাদের কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল, কারণ এখানে b আছে, এখানে b আছে, পাওয়ার উপরে গেলে তো মাইনাস হয়। হয়ে গেছে বাচ্চারা। দেখো তো কি থাকে? মাইনাস গামা p, আর এখানে মাইনাস গামা প্লাস গামা নাই, তাহলে v এর উপরে -1। আচ্ছা, v এর উপরে -1 মানে কি 1/v থাকে না? হ্যাঁ, লাস্ট লাইন বাচ্চারা। তাহলে গামা আমি মানে গামাটাকে আগে রাখলাম, তাহলে মাইনাস p দিলাম, v দিলাম, p দিয়ে নিচে v দিলাম। দেখো গামাটা চলে আসলো, আর কি থাকে? মাইনাস p আর v থাকে, তাহলে -p/v দিলাম। কেন? কারণ এই -p/v এটা কি বোঝায়? এটা কিন্তু সমুষ্ণ রেখার ঢাল বোঝায়, একটু আগে পড়াইছি। এইজন্য -p/v এটা হচ্ছে সমুষ্ণ রেখার ঢাল। ওকে, তাহলে দেখো তো বাচ্চারা হয়ে গেছে সমুষ্ণ রেখার ঢাল। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো মনোযোগ দাও।
তাহলে এটা কার ঢাল বার করলাম আমরা? এটা রুদ্ধতাপীয় রেখার ঢাল। তাহলে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমান সমান কি হবে বাচ্চারা? সেটা হচ্ছে গামা ইনটু সমুষ্ণ রেখার ঢাল। সবাই কি এই রিলেশনটা বুঝতে পারছো? ওকে, তো আমাদের এটা কিন্তু পরীক্ষা আসে যে দেখা হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমুষ্ণ রেখা থেকে গামা গুণ খাড়া। আচ্ছা বাচ্চারা বলো তো, এই গামার মান কি সব 1 এর চেয়ে বড় না? গামা 1 এর চেয়ে বড়। তাহলে আমরা যদি এখানে মনে করো 2 ধরতাম, তাহলে দেখো এই মানটাকে 2 দ্বারা গুণ করে রুদ্ধতাপীয় রেখার ঢাল হয় মনে করো। তাহলে কে বড়? রুদ্ধতাপীয় রেখার ঢাল বড়, এটা ছোট, তাই না? তাহলে যেহেতু গামার মান 1 এর চেয়ে বড়, এইজন্য এই মানটাকে আমরা 1 এর বড় মান দ্বারা গুণ করে এটা সমান করছি। তাহলে রুদ্ধতাপীয় রেখার ঢাল বড় কার তুলনায়? সমুষ্ণ রেখার ঢাল তুলনায়। এটা আমরা দেখাইতে পারি। যদি বলে যে দেখাও যে রুদ্ধতাপীয় রেখার ঢাল বেশি কার তুলনায়? সমুষ্ণ রেখার তুলনায়। বার করতে পারবা? ওকে, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে জানাও। আমরা টোটাল কি আলোচনা করছি? ফার্স্ট আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়ছি, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন, তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজের রাশিমালা বার করছি। তারপরে দেখছি দুই ধরনের রেখা আছে, একটা সমুষ্ণ রেখা, একটা রুদ্ধতাপীয় রেখা। সমুষ্ণ রেখার ঢালের মান কত? সেটা হচ্ছে dp/db এর মানটা কত আসে? সেটা হচ্ছে -p/b। এই মান দিয়ে তোমার সমুষ্ণ রেখার উপর যে কোনো বিন্দুতে ঢাল বার করবা। আর রুদ্ধতাপীয় রেখার উপর যে কোনো জায়গায় ঢালের রাশিমালা কত? এটা গামা গুণ, মানে এই জিনিসটাকে গামা দ্বারা গুণ করতে হবে, তাহলে গামা p/b। ওকে, তাহলে সমুষ্ণ রেখার যে ঢাল এটাকে গামা দ্বারা গুণ করলে রুদ্ধতাপীয় রেখার ঢাল পাবা। ওকে, তাহলে আমাদের যদি বলে যে এটা হচ্ছে সমুষ্ণ রেখা, এটা রুদ্ধতাপীয় রেখা, এই পয়েন্টের এটা রুদ্ধতাপীয় রেখা, এই পয়েন্টের ঢাল কত? মানে হচ্ছে এই পয়েন্টে আমাদের রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে, এই কোণটা যদি বার করতে বলে পারবা? হ্যাঁ, কি করবা? এটা রুদ্ধতাপীয়, তাহলে আমাকে এই জিনিসটা ইউজ করতে হবে, তাই না? তাহলে আমার এই পয়েন্টের কি লাগবে? এই পয়েন্টের চাপের মান কত, আয়তনের মান কত, এই দুইটা জিনিস দেওয়া থাকবে। আর গামা তো ধ্রুবক, এক পারমাণবিক দ্বিপারমাণবিক বসাই দিলে এই পয়েন্টের ঢাল পাবা। ঢাল পাইলে সে x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে সেটার মানও পাবা। সবাইকে এই পর্যন্ত বুঝছো বাচ্চারা? তাহলে আমাদের এই পর্যন্ত বুঝলে আজকের পড়া শেষ। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই সবাইকে এই পর্যন্ত বুঝছো? বলো না। ঠিক আছে, তাহলে আমাদের আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা আজকে যা পড়াইছি খুব ইম্পর্টেন্ট লেকচার ছিল, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে পড়বা, শেষ হ্যাঁ নোট করবা। নোট খাতা কিন্তু আমি পরে দেখবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকো। নেক্সট ক্লাসে আমরা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, হ্যাঁ, সেটা হচ্ছে আর পরের অংশ গামা নিয়ে আলোচনা করবো, আর ইম্পর্টেন্ট জিনিস। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা। দেখো না, আব্দুর রহমান নাকি বুঝে নাই, শেষ লাইনটা বুঝে নাই। আরে একবার আমি শেষ করে দিলাম, টাটা দিয়ে দিলাম, আবার পড়াই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো শেষ লাইন কি বলছি। শেষ লাইন কোনটা? মানে আমাকে বলছি, আমাকে যদি বলে এই জায়গা ঢাল বার করো, তাহলে ঢাল বার করতে পারবো না। তো আমার এটা রুদ্ধতাপীয় রেখা, রুদ্ধতাপীয় রেখার ঢালের ফর্মুলা হচ্ছে এইটা। তো আমাকে কি করতে হবে? এই জায়গার চাপ কত, আয়তন কত, এই দুইটা জিনিস লাগবে। আর গামার মানটা তো ধ্রুবক, এটা লাগবে। তাহলে আমরা ঢালের মান পাবো। আর ঢালের মান জানা থাকলে tan থিটার মানে হবে ওই ঢাল, মনে করে এটা -2 করে থিটার মানটা বার করা যাবে না? আচ্ছা মনে করো থিটার মানটা, আরেকটা জিনিস দেখাই, দেখো -30 ডিগ্রি আসলো। থিটার মান -30 ডিগ্রি, আর মানে কি জানো? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বলো। ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হবে প্লাস, আর অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হবে মাইনাস। তাহলে এটা হবে মাইনাস, এর বাইরে চলে গেছে মনে না? আচ্ছা এদিকে দেখাই। তাহলে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হবে +30 আর অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হবে -30। এর মানে হচ্ছে এই বরাবর যাবে। বুঝতে বুঝছো? ওকে, ঠিক আছে, এটাই ছিল আমাদের রিলেশন। হ্যাঁ, আর দেখলাম রুদ্ধতাপীয় রেখা সমুষ্ণ রেখা থেকে গামা গুণ খাড়া। আর গামার মান যেহেতু 1 এর বড়, মনে করো 2, তাহলে এটাকে 2 গুণ করলে এটা সমান। তাহলে কে বড়? এটা বড় না ছোট? যদিও 2 না, গামার মান 1.4 বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।